নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনার সাথে রয়েছি সদাই আপনাদের ভালোবাসায়। মোস্ট ওয়েলকাম এন্ড মোস্ট ওয়েলকাম এই দুর্দান্ত একটি লাইভ সেমিনারে এবং ওয়ার্কশপে। যে ওয়ার্কশপ, যে এই সেমিনার আপনার মেন্টালি হেলথকে আরো স্ট্রং করবে। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, আপনার মেন্টালি হেলথকে আরো স্ট্রং করবে। সে আপনার বডি যতই স্ট্রং থাকুক না কেন, যতই আপনি এনার্জেটিক থাকুক না কেন, কিন্তু বুদ্ধি যস্য বলং তস্য, যার বুদ্ধি আছে তার বলও আছে। সো আমাদের যে বুদ্ধি, আমাদের যে মেন্টালি হেলথ, সেটাকে আরো আরো অনেক স্ট্রং করবে। এবং আমি শুরুতেই আগে বলে রাখি যে এই ওয়ার্কশপটি যদি যাদা সে যাদা 30 থেকে 35 মিনিটের হবে, এটা যদি আপনি অ্যাটেন্ড করেন শেষ পর্যন্ত, তবে কিন্তু আপনি আপনার জীবনে যা কিছু ঘটছে আর যা কিছু ঘটছে না, যা কিছু আপনি চাইছেন কিন্তু, যা কিছু আপনি স্বপ্ন দেখছেন, চাইছেন, কিন্তু সেগুলো বাস্তবে ঘটছে না আপনার সাথে, আর নিরাশায় পর্যবসিত হচ্ছেন, হতাশায়, ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন, আপনার কোনো স্বপ্ন সাকার হচ্ছে না, তার মূল কারণ, রিজন খুঁজে পাবেন। আর সেখান থেকে কি করে কামব্যাক হয়ে আসতে হয়, কি করে সেখান থেকে ফিরে এসে নিজের মেন্টালি হেলথকে স্ট্রং করে আবার কি করে ময়দানে নামতে হয়, তার একটা সুরাহা রাস্তা পাবেন। হ্যাঁ, এই ওয়ার্কশপ বা এই বিষয়, এই ভিডিওটি এতটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ। এবার আপনি দেখুন এই ভিডিওটি ছেড়ে যাবেন না যাবেন না। আমি শুধু আপনাকে ভিডিওটি থাকার জন্য বলছি না, ইট ইজ এ রিয়েলিটি। অ্যান্ড ভিডিওটি থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি থাকেন তবে বুঝতে পারবেন। সো বন্ধুরা, নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করছি। সো বন্ধুরা, আজ আপনাদের সামনে দু চারটে কোশ্চেন রাখছি। যদি আপনি এই কোশ্চেনের শিকার হন, যদি আপনার এই কোশ্চেনটা আমার কোশ্চেন নয়, আমি তো শুধু কোশ্চেন রাখছি, যদি এই কোশ্চেনটি, যদি এই প্রশ্নটি আপনার প্রশ্ন হয়, তবে তো তার উত্তর তো আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আচ্ছা, আপনি জীবনে যখন যখন যা জীবনে ভেবেছেন, তখন তা সেটি পেয়েছেন? ভাবুন নিজেকে নিয়ে। আপনি যখন যা জীবনে ভেবেছেন, এই ভিডিওটি অ্যাটেন্ড করতে গেলে আমি বলবো আপনাকে কানে হেডফোন দিন। কানে হেডফোন দিয়ে একটা ভালো জায়গায় বসুন, আর বসে আপনি এটিকে, ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি পাশে আপনার পেন ডায়েরি থাকে, তবে সেখানেও সেটাও নিয়ে রাখুন এবং নোট ডাউন করুন ইম্পর্টেন্ট কথাগুলো। কারণ এইখানে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট বলবো এবং ফর্মুলা বলবো লাইফের, যেগুলো আমরা অ্যাপ্লাই করলে আমরা আমাদের আমরা আমাদের জীবনের একটা রাস্তা পাবো, যে রাস্তা দিয়ে চললে আমরা আমাদের সবকিছু প্রবলেম, আমাদের জীবনে যা কিছু সমস্যা, সেখান থেকে হয়তো আমরা রেহাই পাবো। হ্যাঁ, তো প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি যখন যা জীবনে ভেবেছেন, তখন তা কি সেটা পেয়েছেন, বা সেটা কি হয়েছে আপনার জীবনে তার সাথে, আপনার সাথে? উত্তর কি বলছেন? নিশ্চয়ই না বলছেন। আবার কেউ বলছেন হয়তো কিছু হয়েছে, কিছু হয়নি, কিন্তু বেশিরভাগ অধিকাংশটাই হয়নি। আপনি চান, আপনি চান জানতে যে কেন হয়নি? আর যদি কেন হয়নি এটা যদি জানতে পারেন না, তবে কিন্তু নেক্সট যখন আবার ভাববেন, তবে সেটা কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, আপনি জীবনে কখনো ভেবেছেন যে, আমরা অনেক সময় ভাবি জীবনে যখন অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, আমরা একটা একটা ভাবি যে সুসাইড করলেই হয়তো, নিজেকে শেষ করে দিলেই হয়তো, নিজেকে মেরে ফেললেই হয়তো, সুসাইড করলেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, বা সবকিছু থেকে আমি মুক্তি পাবো। এমন চিন্তা ভাবনা কি আপনার কখনো মাথায় এসছে? কিন্তু আপনি কি জানেন যে সুসাইড একটি কি আলটিমেট ডিসিশন? সুসাইড কোনো পথ নয় আপনার প্রবলেম থেকে বার হয়ে আসার। এই পৃথিবীতে শুধু আপনি নন, এই পৃথিবীতে অনেকেই আছে, অনেকেই ভাবে যে আমি হয়তো একমাত্র ব্যক্তি যে সব থেকে বেশি দুঃখী। এই পৃথিবীতে আপনার মতো সকলেই ভাবে যে আমি একমাত্র পৃথিবীতে একমাত্র দুঃখী ব্যক্তি, আমার মতো দুঃখী ব্যক্তি হয়তো আর কেউ মানে কেউ নেই, বা আমার জীবনে যা প্রবলেম, সেই প্রবলেম হয়তো আর কেউ নেই, আমার যে সমস্যা হয়তো আমাকে কেউ সেটা বুঝবে না, কেউ বুঝবে না। এমন চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথাতে আসে। দেখুন বন্ধুরা, আমরা যে একটা ডিসিশন, মানে একটা ডেস্টিনেশন ঠিক করি, যে এখানে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাবো, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ইচ্ছা শক্তি জাগ্রত হয়, উইলিং পাওয়ার যাকে বলা হয়, সেই উইলিং পাওয়ার যখন জাগ্রত হয় না, আর সেই ডেস্টিনেশন
যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়, আর আমরা কতবার সেই স্বপ্ন তৈরি করেছি, ডেস্টিনেশন তৈরি করেছি, আর সেই ডেস্টিনেশন থেকে সরে গেছি। কে 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 এমন হয়েছে? দেখুন, একসেপ্ট করতে হবে নিজেকে, না হলে কিন্তু প্রবলেমের সুরাহা হবে না। যখন আপনি একসেপ্ট করতে শিখবেন, তখন দেখবেন যে অটোমেটিক আধা সে ज्यादा প্রবলেম খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে আপনার লাইফ থেকে। আর যখন আমরা একসেপ্ট করবো না, না আমি করিনি, না আমি এমন নয়, তখন তো চলতেই থাকবে যা চলছে। আর এটা আপনি এখন মানুন আর পরে মানুন, কিন্তু এটা তো চলতে থাকবে। কারণ এটা আমার কথা নয়, এটা মহাকর্ষণের কথা, এটা মহাবিশ্বের কথা, এটা ইউনিভার্সের কথা, এটা ইউনিভার্সের রুল। 2 আর 2 যেমন 4 হয়, ঠিক তেমনই তেমনই। তো বন্ধুরা, যে ডেস্টিনেশন আমাদের থাকে একটা জায়গায় পৌঁছানোর, আপনার যা কিছু ডেস্টিনেশন আছে, একটা বিজনেস করব, একটা চাকরি করব, একটা বড় হবো, একটা ব্যবসা করব, হুম, অনেকের অনেকের গৃহবধূ আছে এখানে, অনেক আমার বন্ধুরা আছে যারা গৃহবধূ। তারা হয়তো ভাবছেন যে আমি একটা ক্লাউড কিচেন খুলবো, বা বাড়িতে একটা রেস্টুরেন্ট বানাবো, এমন কিছু একটা করবো, বইয়ের দোকান খুলবো, কিন্তু খোলা হচ্ছে না আপনাদের, কখনো খুলতেই সেই সাহসী হিম্মতই হচ্ছে না। কেন? কারণ আমাদের যে পাস্ট মেমোরি আছে, সেই মেমোরি, যখনই আমরা কোনো ডিসিশন নিচ্ছি, উইলিং পাওয়ার, ইচ্ছা শক্তিকে জাগ্রত করছি, তখনই আমাদের পাস্ট মেমোরি আমাদের কাছে মনে করিয়ে দিচ্ছে, কি মনে করিয়ে দিচ্ছে? যে না, অমুক তো খুলেছিল জুতোর দোকান, অমুক তো বইয়ের দোকান খুলেছিল, অমুক তো বিউটি পার্লার খুলেছিল, অমুক তো ক্লাউড কিচেন খুলেছিল বাড়িতে, অনেক অমুক তো রেস্টুরেন্ট খুলেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আমিও যদি এটা খুলি, তাহলে আমিও ব্যর্থ হব। এই যে করার আগেই একটা ডর, একটা ভয়, একটা ভীতি প্রদর্শন আমাদের দিমাগে চলে আসে। আর যে কাজটা, এই ভীতিটা, এই ভয়টা আপনাকে কিন্তু দিমাগে আপনার সন্ত্রাস পয়দা করে, শত্রু পায়, জন্ম দেয়। আর যে শত্রু আপনার ইচ্ছা শক্তিকে কিন্তু বধ করে দেয়। যে ইচ্ছা শক্তি, যে স্বপ্ন কিন্তু আপনিই দেখেছিলেন, আর সেই স্বপ্ন থেকে কিন্তু সরে কে যাচ্ছে? আপনি যাচ্ছেন। তাই আমরা, আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা, যখন আমরা কোনো ডেস্টিনেশন তৈরি করি, যখন কোনো লক্ষ্য তৈরি করি, যখন কোনো স্বপ্ন তৈরি করি, সেই স্বপ্নের পথে যখন আমরা হাঁটি, আর হেঁটে যখনই সামনে কিছু প্রবলেম আসে, সমস্যা আসে, তখনই আমরা ভাবি ইট ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়, না না, এটা অসম্ভব, এটা আমি করতে পারবো না। আর সেই অসম্ভব ভেবে আমরা আমাদের আবার একটা নতুন ডেস্টিনেশন তৈরি করি, এবং আমাদের স্বপ্ন থেকে আমরা সরে দাঁড়াই। আর এইভাবেই চলতে থাকে, একটা স্বপ্ন তৈরি করি, একটা ডেস্টিনেশন তৈরি করি, আবার সেখান থেকে সরে দাঁড়ায়, আবার স্বপ্ন সরে দাঁড়ায়। এটা কেন হয়? বোঝা গেল আমি কি বললাম, কেন হয় এটা? কারণ আমাদের যে মেমোরি আছে, এই মেমোরি পাস্ট অভিজ্ঞতা, পাস্ট যে ঘটনা ঘটেছে, সেটার কথা আমাদেরকে মনে করিয়ে দেয় সঙ্গে সঙ্গে। সেটা নিজের সাথে হোক, বা আমাদের আমাদের দেখা এই সমাজের প্রতিচ্ছবি হোক, যে অমুক তো দোকান খুলেছিল, অমুক তো ব্যবসা খুলেছিল, অমুক তো এটা করতে গেছিল, অমুক তো ইউপিএসসি আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু সে 7-8 বার দিয়েও সে ফেল করেছে, সে কিছুই হয়নি। না পড়াশোনা করে কিছু হবে না, না আমি চাকরি পাবো না, হয়তো এটা হবে না, না আমি বিডিও হতে পারবো না, আমি এসডি হতে পারবো না, না আমি ইউপিএসসি ক্লিয়ার করতে পারবো না, আমি সিজিএল ক্লিয়ার করতে পারবো না, না আমি রেলের কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবো না, না আমি বিজনেসম্যান হতে পারবো না, না আমি দোকান খুলতেই পারবো না, না আমার বইয়ের দোকান চলবেই না, না আমার রেস্টুরেন্ট চলবেই না, না আমার স্যালুন চলবে না, না আমার বিউটি পার্লারও চলবে না। এই যে এইগুলো কেন, এগুলো কেন আমার মাথাতে আসে? কারণ এগুলো হচ্ছে যে আমাদের পাস্ট অভিজ্ঞতা, যারা আমরা দেখে এসেছি, আমাদের মেমোরি আমাদের সেগুলোকে, ইনফরমেশন গুলো কালেক্ট করেছে, কিংবা আমাদের সমাজে এমন ঘটেছে যেগুলো আমাদেরকে আমরা দেখেছি, আর সেখান থেকে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আর সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের মেন্টালের মধ্যে ঢুকে পেদা করে, জন্ম দেয় একটা শত্রু, যারা বলে যে না তোর দ্বারাই হবে না, ইট ইজ নট ফর মি, ইট ইজ নট ফর ইউ, এটা তোর জন্য নয়। সো বোঝা গেল, সেই জন্য আমরা যে ডিসিশন নিই, যে ডেস্টিনেশন তৈরি করি, আর সেই ডেস্টিনেশন থেকে আমরা বারবার ডিসিশনটা চেঞ্জ করি। ডেস্টিনেশন কিন্তু চেঞ্জ করতে, ধীরে ধীরে ডেস্টিনেশনে পৌঁছাতে
সরি বন্ধুরা। সো আমি কি বলছিলাম, যে আমাদের ডেস্টিনেশন আমরা একটা জায়গায় ঠিক করি, কিন্তু বারবার আমরা ডিসিশন চেঞ্জ করি, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করি, আমাদের স্বপ্নকে চেঞ্জ করে দিই। আর অবশেষে আমরা কোনো স্বপ্নই আমাদের জীবনে সফল হয় না বন্ধুরা। সেই জন্য আপনাদের সামনে একটা স্টোরি শেয়ার করব, যে স্টোরি, যে গল্প আমাদের জীবনে কিন্তু অনেক শিক্ষা দেবে, অনেক কিছু বলে দেবে, অনেক কিছু জানতে শিখতে সাহায্য করবে, এবং আমাদের জীবনে চলার পথের বাস্তবকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে হোয়াট ইজ দ্য রিয়েলিটি। বন্ধুরা, একটা জমির মালিক ছিল, আর সেই জমির মালিক, সে ভাবলো আমার এই জমিতে মাটি কাটা দরকার, পাথরে বালি মাটি। তো সেখানে একজন লোককে সে কাজে নিযুক্ত করলো। তার একটি গাধা ছিল, এবং বলল যে তুমি মাটি কাটো, মাটি কেটে তুমি এখানকার মাটি ওখানে ফেলো। সে লোকটি মাটি কাটতে 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 বেশ কিছুক্ষণ কাটার পর একটি সে পাথর পেল। পাথরটি কিন্তু আশ্চর্য পাথর, অন্যান্য পাথর থেকে সম্পূর্ণ আলাদা। সে ছোট পাথর কিন্তু খুব দেখতে সুন্দর এবং খুব চকচক করছে। সে ভাবলো নিশ্চয়ই পাথরটি আহ, দাম হয়তো হতে পারে বা ভ্যালু হতে পারে। সেই পাথরটি, সে ভাবলো যে আমি পাথরটা কোথায় রাখি। সে দেখলো যে তার গাধার গলাতে যে রশ্মি আছে বা ঝুলছে, ঠং ঠং করে একটা ঘন্টা ঝুলছে, তার পাশে একটা জায়গা আছে যেখানে পাথরটি লাগিয়ে দিল, এবং দেখলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পাথরটি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তখন সে মাটি কাটা হয়ে যাওয়ার পর সে গাধাটিকে নিয়ে সে তার বাড়ির দিকে রওনা হলো। আর বাড়িতে আস্তে আস্তে সামনে একটি দোকান পড়লো। সে ভাবলো দোকানে আমার বাড়ির সরঞ্জাম কিছু কিনে নিয়ে যায়, কিছু কিনে নিয়ে যায়। কিন্তু হঠাৎই দোকানদারের চোখে পড়লো সেই গাধার গলায় ঝুলে থাকা সেই পাথরের ওপর। এই পাথরটি খুব সুন্দর এবং আশ্চর্য পাথর দেখে সেই দোকানদার অফার করলো কাকে, সেই শ্রমিককে, গরিব লোকটিকে। বললো যে তুমি এই পাথরটি আমাকে দিয়ে দাও, কি করবে তুমি গাধার গলাতে রেখে। বললো পাথরটি কত দেবে তুমি। বললো আমি পাথরটি আমি যাদের সাথে 200 টাকা দেবো, 200 টাকা দেবো। বললো না, 200 টাকা না, তুমি 150 টাকা দিও, দিয়ে দাও। তখন সে ভাবলো, কে ভাবলো, সেই শ্রমিকটি ভাবলো যে পাথরটি তো আমি ফ্রিতে পেয়েছি, আর আজকের আমার কামাই 100-150 টাকা, তার উপরে যদি উপরন্ত 150 টাকা পেয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না। বললো ঠিক আছে। সে 150 টাকা দিয়ে সেই পাথরটি বিক্রি করে দিল। দোকানদার এবার সেই পাথরটি দোকানের সামনেই রেখে দিল। দোকানের সামনেই যখন পাথরটি রেখে দিল, তখন দোকানদার, সে ভাবলো যে দোকানের সামনে যদি এমন একটা পাথর রাখি তবে অনেকে আসবে, যাবে, দেখবে, খুব ভালো লাগবে, যার ফলে দোকানের শোভাটাও বাড়বে। এইবার কিছু মানুষ কিছু মানুষ সেই দোকানে এলো, পাথরের সম্পর্কে জিজ্ঞাসা করলো, আবার চলে গেল। বেশ কিছুক্ষণ পর একটি জহুরি এলো। আগেই বলে রাখি, জহুরিটি খুব কৃপণ ছিল এবং কঞ্জুস ছিল। সেই জহুরিটি এসেই পাথরটি দেখিয়েছে, বুঝতে পারলো এটি খুব দামি পাথর। সে ভাবলো এই পাথরটি তুমি কত দেবে, এই পাথরটি তুমি কি করবে, পাথরটি আমাকে দিয়ে দাও, কত নেবে এর জন্য। তো দোকানদার ভাবলো আমি বিজনেসম্যান, ব্যবসাদার, আমি তো 150 টাকায় পাথরটা বিক্রি করেছি, মানে নিয়েছি, আমি 150 টাকা নিশ্চয়ই বিক্রি করবো, আমি ইয়ে করবো না, বেচবো না। সে ভাবলো আমি 300 টাকা তুমি যদি আমাকে দাও তবে কিন্তু আমি পাথরটা তোমাকে দিয়ে দেবো, পাথরটা দিয়ে দেবো। তখন সেই বার্গে মানে দাম দর করতে শুরু করলো কে, সেই জহুরি। বললো না, 300 টাকা না, তুমি 250 টাকা নিও, 250 টাকা নিও। বললো না 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 না, বলো দেখো আমার কাছে 300 টাকা নেই, তুমি কিছু করে নিয়ে নাও, দিয়ে দাও। বললো না, আমি 300 টাকার কম তোমাকে একটা টাকাও আমি দেবো না। বললো ঠিক আছে, কালকে এসে দেখা যাবে কিনি, কালকে এসে নিয়ে যাবো কিনি, বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আরেকটি জহুরি এলো, এবং জহুরি সেই পাথরটি চিনতে পারলো। বলে এটি খুবই মূল্যবান পাথর। তখন বলে এই পাথরটি তুমি বিক্রি করবে, এই পাথরটি কি রেখে কি করছো, আমাকে দিয়ে দাও। বললো হ্যাঁ, কত দেবেন। বলে দেখো, তখন দোকানদার বলে, দেখুন আমি 300 টাকার নিচে 1 টাকাও আমি কম হলে পাথরটা বিক্রি করবো না। দোকানদার সঙ্গে সঙ্গে, সেই জহুরি সঙ্গে সঙ্গে 300 টাকা দিয়ে সে পাথরটি কিনে নিয়ে বাড়ি চলে গেল। তারপরের দিন দেখা গেল যে সেই কে এলো, সেই জহুরি এলো 300 টাকা নিয়ে। বললো হ্যাঁ পাথরটা দাও। বললাম পাথর তো বিক্রি হয়ে গেছে। তখন সেই জহুরি প্রচন্ড রেগে গেল, সে খুবই মূল্যবান পাথর ছিল সেটি। বললো তুমি এই পাথরটি কেন বিক্রি করে, কেন বিক্রি করলে তুমি, আমি তো কালকে বলেছিলাম 300 টাকা দিয়ে নিয়ে যাবো। বলে তুমি তো বলেছিলে, তুমি বার্গেনিং করছিলে তুমি, আর আমি 300 টাকা পেয়েছি, আমি দিয়ে দিয়েছি, ব্যাস খেল খতম। তখন সেই জহুরি রেগে গিয়ে, তখন সেই তার মনের যে রহস্যটা সেটা চেপে না রাখতে পেরে সে তাকে বললো, তুমি মূর্খ দোকানদার, তুমি মূর্খ একজন ব্যবসাদার,
তোমার মাথায় কিচ্ছু বুদ্ধি নেই, তোমার মাথায় কিচ্ছু বুদ্ধি নেই, বোকা তুমি, মূর্খ। তুমি কত ঠকেছো তুমি জানো? বলছি কি করে ঠকলাম আমি? বলছি তুমি কি জানো এই পাথরের মূল্য প্রায় 2 লক্ষ টাকার বেশি? 2 লক্ষ টাকার বেশি পাথরের মূল্য, আর তুমি 300 টাকায় দিয়ে দিলে। তখন সেই দোকানদার হাসলো, হেসে বলল যে আপনি কি জানেন, আপনি আমার থেকেও আপনি বেশি মূর্খ, আপনি আমার থেকেও বেশি মূর্খ। এই কথা শুনে জহুরি পড়ল, আমি আপনার থেকেও বেশি মূর্খ? সেটা কি করে হলো? বুঝে দেখুন, পাথরটা তো আমার নয়, পাথরটা আমাকে একজন বিক্রি করেছিল। পাথরটা আমাকে বিক্রি করেছিল যে, সে তো 150 টাকা দিয়ে নিয়েছিলাম আমি তার কাছ থেকে। আর আমি এই পাথরটা 200-300 টাকা দিয়ে বিক্রি করেছি, মানে 150 টাকা লাভ করে বিক্রি করেছি, ডবল। পাথরটা আমি চিনতামই না, জানতামই না, আর পাথর সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না যে এই পাথরটার মূল্য 2 লক্ষ টাকারও বেশি হতে পারে। তাই আমি আমার লাভে বিক্রি করে দিয়েছি। কিন্তু আপনি যখন জানতেন এই পাথরটার মূল্য 2 লক্ষ টাকারও বেশি, তো আপনি মাত্র 30 টাকার জন্য বার্গেটিং কেন করছিলেন? 270 টাকা দিন, 270 টাকা দিন, 280 টাকা দিন, কেন মার্কেটিং করছিলেন? আপনি যদি 300 টাকা আমাকে দিয়ে নিয়ে চলে যেতেন, তাহলে পাথরটা আপনার হয়ে যেত। 2 লক্ষ টাকা বেশি আপনি পাথরটা লাভ করতে পারতেন। তা আপনি তো, আমি তো জেনে না জেনে আমি পাথরটা বিক্রি করেছি, তো আপনি তো জেনে শুনে পাথরটা না নিয়ে চলে গেলেন, তাহলে আপনি আমার থেকে বেশি মূর্খ না? বন্ধুরা, এটা একটা কি মেসেজ দেয় আমাদের জীবনে? কি মেসেজ দেয় এটা আমাদের জীবনে? কোথাও না কোথাও বন্ধুরা, আমাদের সম্পর্কগুলোর মধ্যে ঠিক এইভাবেই কিন্তু একটা ফাটল ধরছে। হাই, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। এইভাবেই ফাটল ফাটল ধরছে আমাদের সম্পর্কের মধ্যে, যে আমরা জেনে শুনেও আমরা সেই সম্পর্ক থেকে বার হতে চাইছি, বা আমাদের কোথাও না কোথাও আমরা জেনে শুনেও আমরা আমাদের স্বপ্ন থেকে, আমরা জানি যে স্বপ্ন মানি, গুড ইভিনিং, স্বপ্ন মানি, আমাদের স্বপ্নকে অ্যাচিভ করতে গেলেই আমাদের প্রবলেম আসবে, প্রবলেমকে ফেস করতে হবে, আমাদের কমফোর্ট জোন থেকে বার হতে হবে, তারপরে আমাদের স্বপ্নকে সাকার করা যাবে, সম্ভব। কিন্তু বন্ধুরা, আমরা এই কথাগুলো সব জেনে শুনে, জানা শোনার পরও কিন্তু আমরা একই ভুল করছি, জেনেও আমরা কিন্তু না জানার ভান করছি, ঠিক ওই ব্যবসাদারের মতো। সো আজকে এই স্টোরির মাধ্যমে আমি যে আজকে বললাম যে উইলিং পাওয়ার, ইচ্ছা শক্তির কে কিভাবে, ইচ্ছা শক্তির মাধ্যমে কিভাবে আমাদের মেন্টালি হেলথকে কি করে স্ট্রং করব, কি করে শক্তিশালী করব, কি করে মোটিভেট করব, আর সেই মোটিভেটটা সারা জীবন কি করে ধরে রাখবো, এই সম্পর্কে একটা বিষয়। অনেকে বলেন, আমাকে অনেকে কোশ্চেনও করেন যে স্যার, মোটিভেশন তো আমি অনেক দেখি, আপনার কথা শুনি, অনেক মোটিভেট হই, কিন্তু আপনি অনেক মোটিভেশনাল স্পিকার, আপনি অনেক কথা বলেন লাইফ সম্পর্কে, নিজের স্বপ্নকে কিভাবে পূরণ করতে হবে, সাকার করতে হবে, গোল সেটিং করে দেন, কিন্তু কিন্তু স্যার, আমি 2 দিন পর আবার ভুলে যাই। হাউ আর ইউ? আই এম ডুইং গ্রেট নাও, টেল মি অ্যাবাউট ইউ। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আমি ফোকাস করছি আমার বক্তব্যের উপর। আমি এটাই বলতে চাই বন্ধুরা, আপনারা যারা মেসেজ করেন আমাকে, আই এম সো সরি যে আপনাদের মেসেজ আমি পড়তে পারি না, কারণ মেসেজের রিপ্লাই দিতে পারি না, তার জন্য যখনই আমি লাইভ করি বা লাইভ সেশন করি, স্ট্রিম করি। কারণ হচ্ছে যে আমি যদি লাইভ আপনাদের মেসেজের উত্তর দিতে থাকি না, তো আমি যে আমার টপিক, সেই টপিক থেকে আমি বিচ্ছিত হয়ে যায়, এবং আপনাদের যে বেস্ট, আপনারা কেন এসছেন আমাকে আমাকে শুনতে এসছেন, আমার কথা জানতে এসছেন, এবং শুধু শুনতে, আপনি এখান থেকে শুনে আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করে আপনার লাইফকে আরো আরো ভালো করতে এসছেন, আরো সুন্দর করতে এসছেন, আরো সুখী হতে এসছেন, আপনাদের জীবনের সবকিছুকে অ্যাচিভ করার জন্য এসছেন। আর সেটাকে যদি আমি না দিতে পারি না, তবে আমার এই লাইফ করার কোনো মানে হয় না, ব্যর্থ। সেই জন্য আমি ফোকাস করি সবসময় আমার সাবজেক্টের উপর, আপনাদের কমেন্টের উপর নয়। আমি আপনাদের কমেন্ট পরে পড়ে নিই এবং পরে রিপ্লাই দিই। সো তার জন্য আমি ক্ষমা চাইছি বন্ধুরা। অনেকে হয়তো ভাবেন যে আমার মেসেজ করছি, আপনারা রিপ্লাই দেন না, তাই আপনারা অনেকে বার হয়ে যান। সো বন্ধুরা, আমি ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থী আপনাদের, কারণ আমি চাই যে আপনাদেরকে বেস্টটা দিতে। সেই জন্য আমি চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। বন্ধুরা, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি যেটা বলছিলাম যে এই মেন্টালি হেলথকে আমরা কি করে স্ট্রং করতে পারি, কি করে মোটিভেট থাকতে পারি। তো আমাকে অনেক স্টুডেন্ট বা অনেক আমার
যারা চেনে পরিচিত বা আমার ছাত্রছাত্রীরা বা অনেকে যারা আমার কাছ থেকে কোচিং নেয় তারা বলে আমাকে যে স্যার আপনি অনেক মোটিভেট করেন, অনেক কথা বলেন, কৃতজ্ঞতার কথা বলেন, আপনি একজন গ্র্যাটিটিউড কোচ, আপনি প্রতিদিন কৃতজ্ঞতা প্র্যাকটিস করান। সো আমরা কেন সেটাকে পালন করতে পারি না দৈনন্দিন জীবনে? দৈনন্দিন জীবনে সেটা আমরা কেন পালন করতে পারি না? আমরা নিজেরাই একটা রুটিন বানাই, সেই রুটিন থেকে আমরা নিজেরাই বিচ্যুত হয়ে যাই কেন? কিভাবে কি কি করলে আমরা আমাদের নিজেদের রুটিনটা ফলো করতে পারবো, বা আমরা কি করলে আমাদের জীবনে চলার পথকে একদম সুদূর প্রসারী করতে পারবো, বা আমাদের আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো কি করলে? তার বেস্ট ফর্মুলা হচ্ছে যে বন্ধুরা, মেন্টাল মেন্টাল হেলথ বলে না, অর্থাৎ আপনার যেমন স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য কখনো কখনো বিগড়ায়, কখনো লুজ মোশন হয়, আপনি কি জানেন? কখনো ডায়রিয়া হয়, আপনি কি জানেন? আপনাদের আপনাদের মেন্টালেও ডায়রিয়া হয়। হ্যাঁ, মেন্টালও লুজ মোশন হয়। কথাটা শুনতে হয়তো হাস্যকর লাগলে কি হবে, কিন্তু ইট ইজ ট্রু। শুধু আমাদের বডিকে স্ট্রং রাখলেই হবে না, শুধু ওপর থেকে দেখতে সুন্দর গুছিয়ে রাখলেই হবে না, ওপর থেকে একদম খুব সুন্দর করে রাখলেই হবে না ওপরটা। কথায় আছে যে পেলে দর্শনদারি পরে গুণ বিচারি, চোখে আমি গুণের কথা বলছি না, আমি এখানে কথা বলছি পেলে দর্শনদারি হলেই হবে না, দর্শনদারির সাথে সাথে মেন্টালি হেলথকে স্ট্রং করতে হবে। এই মেন্টালি হেলথে কোনো ডায়রিয়া হতে দিলে হবে না, এই মেন্টালি হেলথে কখনো লুজ মোশন হতে দিলে হবে না। আর এইগুলো যদি হয়ে যায়, তখনই তো আপনার জীবনে বিপত্তি প্রবলেম, আপনি যতই সুন্দর হন না কেন, যতই স্মার্ট হন না কেন, যতই শক্তিশালী হন না কেন, যতই অর্থ সম্পদ হন না কেন, যতই আপনার কাছে পয়সা থাকুক না কেন, কিন্তু এইটা যদি একবার মেন্টালি হেলথটা বিগড়ে যায়, যদি এর মধ্যে একবার লুজ মোশন হয়, এর মধ্যে যদি একবার ডায়রিয়া হয়, তবে কিন্তু আপনার সবকিছু 16 আনায় বৃথা। 16 আনায় বৃথা। জীবনের কোনো মানে থাকবে না, জীবনের কোনো অর্থ থাকবে না, জীবন কাটানোর, জীবন যাত্রা নির্বাহ করার কোনো মিনিংস থাকবে না। তখন আমাদের মাথাতে আসে ওই ডায়রিয়া হওয়ার ফলে আর লুজ মোশন হওয়ার ফলে নেগেটিভ থট আসে। আর আপনারা জানেন যে নেগেটিভ একটা নেগেটিভ নেগেটিভ আরো নেগেটিভ কি আকর্ষণ করে। কি করে? তবে উপায় কি করে আমরা আমাদের মেন্টালি হেলথকে স্ট্রং করব? কি করে মেন্টালি হেলথকে স্ট্রং করলে আমাদের যে ইচ্ছা শক্তি আছে, যে ইচ্ছা শক্তির সাহায্যে আমরা আমাদের স্বপ্নকে দাঁড় করিয়েছিলাম, যে ডেস্টিনেশন দাঁড় করিয়েছিলাম, সেই ডেস্টিনেশনে পৌঁছাবো কি করে? এইটাই তো আমি আস্তে আস্তে ঢুকছি এই সাবজেক্টে। এই জন্যই তো বলছি আপনাদের খাতা পেন নিয়ে রাখতে। সে আপনি পড়াশোনা করুন আর না করুন, এটা এমন কারণ নেই যে আমাদের এই মেন্টালে ডায়রিয়া হয় না, মেন্টালে লুজ মোশন হয় না, আমাদের মেন্টাল বিগড়ায় না, তার কেটে যায় না। প্রত্যেকের হয়, প্রত্যেকের হয়, কেউ অস্বীকার করতে পারবেন না এখানে। কিন্তু সেইখান থেকে বাঁচার উপায় কি? সেইখান থেকে বার হওয়ার উপায় কি? কি করলে লুজ মোশন হবে না, কি করলে ডায়রিয়া হবে না, কি করলে মেন্টালি হেলথটা স্ট্রং হবে? আসুন আমরা দেখে নিই। দেখুন, একটা ছোট্ট ফর্মুলা, সিক্রেট ফর্মুলা তৈরি শেয়ার করব। সেই জন্যই বললাম খাতা পেন নিয়ে নিতে। খাতা পেন নিয়ে নিন, জলদি খাতা পেন নিয়ে নিন, লিখুন। লিখুন, রিকোয়েস্ট করছি লিখুন। যদি আপনি আপনি এতদিন তো হলো একই রকম জিন্দগি কাটাচ্ছেন, কোনো চেঞ্জ এসছে? শুধু চেঞ্জ কিসে এসেছে জানেন? শুধু চেঞ্জ এসছে আপনার সবজিতে, আপনার রান্নাতে। একদিন ভেন্ডির জায়গায় আলু, আলুর জায়গায় বেগুন, বেগুনের জায়গায় ফুলকপি, ফুলকপির জায়গায় বাঁধাকপি, সজনের ডাঁটা, সাম্বার, বড়া, কোনদিন মাছ, কোনদিন মাংস, কোনদিন পনির। এইগুলোই প্রতিদিন চেঞ্জ হয়েছে আপনার সবজি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনাদের এটা চেঞ্জ হয়েছে কিনা? আপনাদের জীবনের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে কিনা? আপনাদের চিন্তা শক্তির পরিবর্তন হয়েছে কিনা? আপনাদের মানসিক চিন্তার উন্নতি হয়েছে কিনা? বিকাশ হয়েছে কিনা? কি করে আমরা যদি নিজেদের বিকাশ না ঘটাতে পারি, নিজেদের মেন্টালি বিকাশ না ঘটাতে পারি, কি করে আমরা আশা করি যে আমাদের সন্তানদের বিকাশ ঘটবে? কি করে আশা করি? আমি জানি এই ভিডিওটি সবার জন্য নয়, কারণ সকলের মনে আঘাত লাগবে, কাঁটা কাঁটা গিঁথবে যে এই তো কথা আমাকেই উদ্দেশ্য করে বলছে। আই এম সরি টু সে, আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, মাই ডিয়ার দোস্ত, মাই ডিয়ার ফ্রেন্ড। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার আমার দিল কি বাত, রাজা তোর কাপড় কই। রাজা উলঙ্গ হয়ে যাচ্ছে, কিন্তু কারোর বলার ক্ষমতা নেই রাজা তোর কাপড় কই, কারণ সে রাজা, সে রাজা তাই। কিন্তু একটি ছোট্ট ছেলে, সে বলছে রাজা, আঙুল দেখিয়ে রাজা তোর কাপড় কই। অর্থাৎ সেই রাজা ওই ছোট্ট ছেলেটার মধ্যে এই সততাবাদী, এই সত্যবাদী, এই স্পষ্টবাদিতা দেখে সে খুশি হয়েছিল যে আমার রাজ্যে একটি মাত্র স্পষ্টবাদী আছে। তো
তাই বন্ধুরা, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ফ্যান ফলোয়ার, আমার ইউটিউবের ফ্যান ফলোয়ার, বা যারা যে সমস্ত প্ল্যাটফর্মে থেকে আপনারা আমাকে দেখছেন, ইনস্টাগ্রাম থেকে হোক, যেখান থেকে হোক আপনারা আমাকে দেখছেন, তাদের সকলকে আমি বলছি যে আমাদের এই সত্যটা চোখে আঙুল দিয়ে কেউ দেখায় না। আর যখন কেউ দেখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নিম পাতা খেতে তেতো লাগে, কিন্তু আপনারা জানেন নিম পাতা কতটা উপকার। তাই সত্য কথা শুনতে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু এটা যদি একবার হজম করে নেন না বন্ধুরা, আপনার জীবন সত্যিই পরিবর্তন হয়ে যাবে। আপনার মেন্টালিতে যে কৃমিগুলো আছে না, নেগেটিভিটির পোকাগুলো আছে, কুরকুর কুরকুর করে কামড়ায়, আর যখন তখন আপনি ডিসিশন নেন, কখনো রেগে চুড়ে জিনিসপত্র ফেলে দেন বাড়িতে, কখনো রাগ করেন, কখনো ভাত ভাত খান না, কখনো ভাতই চড়ান না, কখনো রান্নাই করেন না, কিংবা বাড়ি থেকে চলে যান, কখনো সুসাইডের মতো চিন্তা ভাবনা মাথায় আসে, এই সমস্ত চিন্তা ভাবনা স্টপ হয়ে যাবে। তার আগে নিজেকে একসেপ্ট করতে হবে যে সত্যি কি আমরা চাই এমন জীবন, সত্যি কি আমরা এমন জীবন চাই যেখানে আমাদের মেন্টালি হেলথ স্ট্রং হবে, যেখানে আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে, আমাদের মেন্টালি হেলথকে কাজে লাগিয়ে, মেন্টালি হেলথ যে মেন্টালি স্ট্রং, মেন্টালি হেলথকে কাজে লাগিয়ে আমরা আমাদের স্বপ্নকে সাকার করতে পারবো, আমাদের ডেস্টিনেশনে গুটি গুটি পায়ে যেতে পারবো, আমাদের জীবন, আমাদের পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলবো। এটাকে একসেপ্ট করতে হবে, এটা স্বপ্ন আগে দেখতে হবে আপনাকে। এবার আসুন, খাতা পেন নিয়ে লিখে নিন যে মেন্টাল, আমরা তো কথা বলছি যে মেন্টালি হেলথ নিয়ে, মেন্টাল নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিমাগ নিয়ে কি করে স্ট্রং করা যায়। কারণ সবকিছু তো এখানেই না, সবকিছু এখানে। বিচার বদলায় জিন্দেগি। ইয়েস, বিচার বদলায় জিন্দেগি। একটা ছোট কথা বলি যে দেখুন বন্ধুরা, একজন কামার, সরি, একজন কুমোর যে মাটির হাঁড়ি কলসি তৈরি করে, সেই কুমোর হাঁড়ি কলসি তৈরি করছে এক সময়। তাই তৈরি করতে করতে সে ভাবছে যে অনেকদিন হয়ে গেছে, এইবার তার মাটি কুঁদে, সে মাটি কুঁদে মতো মাটিকে জল দিয়ে সে মাটি ইয়ে করে ছেনে সে উনান বানাচ্ছে, উনানের রূপ দিচ্ছে। গরমকাল, উনান বানাচ্ছে। তা উনান বানাচ্ছে, মাটির রূপ দিচ্ছে, যে কুমোরের যে কাজ উনান বানাচ্ছে। হঠাৎ করে তার স্ত্রী, সেই কুমোরের স্ত্রী এসে বললো, তুমি কি বানাচ্ছ? বললো, আমি তো উনান বানাচ্ছি। কেন বানাচ্ছ? বলে, উনান বিক্রি হবে তাই বানাচ্ছি। বলে, আরে পাগল, এটা গরমকাল, এটা গরমকাল, উনান বানিও না, উনান থোড়ি বিক্রি হবে দাদা, কলসি বানাও। কারণ গরমকাল, মানুষ কলসি নিয়ে যাবে, কলসিতে জল রাখবে, জল ঠান্ডা থাকবে, মানুষ দাদা যদি দাদা ঠান্ডা জল খাবে, তাই তুমি কলসি বানাও। কুমোর ভাবলো, আরে আমার ওয়াইফ তো ঠিকই কথা বলেছে। তাই সে হঠাৎ করে সেই উনানটা আবার ভেঙে, আবার জল দিয়ে ছেনে সে মাটিটা পুঁততে থাকলো, ছানতে থাকলো। হঠাৎ করে মাটির মধ্যে থেকে একটা আওয়াজ এলো, হঠাৎ করে মাটির মধ্যে থেকে একটা আওয়াজ এলো। কি আওয়াজ? মাটি বলল যে, কুমোর তুই কি করছিস আমাকে নিয়ে? একবার এটা বানাচ্ছিস, একবার ওটা বানাচ্ছিস, কি করতে চাইছিস কি তুই? তোর কি হয়েছে? কুমোর বলল, ভালো করে শুনুন, কুমোর বলল, আমার বিচার বদলেছে, আমার বিচার বদলেছে। কুমোরের এই কথা শুনে সেই মাটি বলল, কেন? বলল, আমি তৈরি করতে চেয়েছিলাম উনান, কিন্তু আমি এখন কলসি তৈরি করবো, তাই তোকে ভেঙে, তোকে আবার ছেনে আমি নতুন করে তোর রূপ দিচ্ছি কলসিতে। তখন এই কথা শুনে মাটি বলল যে, তোমার তো বিচার বদলেছে কুমোর, তোমার তো বিচার বদলেছে, কিন্তু আমার জিন্দেগি বদলে গেছে, আমার জীবনই বদলে গেছে। এই কথা শুনে কুমোর বলল, আমার বিচার বদলে আর তোমার জিন্দেগি বদলে গেল, কি করে হয়? বললো, দেখো, তুমি যদি আমাকে উনান বানাতে, তাহলে উনান মানুষ নিয়ে যেত, উনানে কাঠ কাঠ দিয়ে জ্বালাতো, আর উনান কাঠ দিয়ে জ্বালালে কি হতো, আমি পুরো জ্বলতাম, আমার ভেতরে লাল টকটকে হয়ে যেত, আমাকে সেই গরম সহ্য করতে হতো। কিন্তু তুমি এখন আমাকে দিয়ে কলসি বানাচ্ছ, মানুষ কলসি নিয়ে যাবে, আমাকে জল রাখবে, আর আমি জল রাখবে, আর জল শীতল থাকবে, আর আমিও শীতল থাকবো, আর আমি দুনিয়াকে শীতল রাখবো। কারণ মানুষ কলসির জল পান করবে আর শীতল থাকবে, তাই আমি নিজে শীতল থাকবো আর দুনিয়াকে শীতল রাখবো। তাই আমার জিন্দেগি বদলে গেছে। তা বন্ধুরা, বিচার বদলায় জিন্দেগি, বিচার বদলায় জিন্দেগি। এই ভিডিও আপনার কোথায় আপনার জীবনকে বদলে দিতে পারবে আপনি জানেন না। তাই আসুন, মেন্টাল হেলথকে স্ট্রং করার আগে আপনি যেই কাজ করুন না কেন, কি করলে আমাদের মেন্টালকে আমরা স্ট্রং করতে পারবো সেটা দেখে নিন। আচ্ছা, মেন্টালের যদি ইংলিশ স্পেলিং আমরা আপনাদের সামনে বলি, রাখি, সেটা কি হয়? মেন্টাল, অর্থাৎ M E N T A
এল, মেন্টাল। ওকে, এইবার এই মেন্টালকে প্রত্যেকটা ওয়ার্ড কে আমরা ভাঙবো যে কি হয় মেন্টাল, কি হয় মেন্টাল মিন কি। তাহলে মেন্টালের এম আসছে, আমি এটাই লিখতে বলছি আপনাকে, লিখুন। তাহলে লিখলে সমস্ত কিছু আপনার জীবনযাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন যে কেন আমার সঙ্গে এটা হচ্ছে, কেন আমি এটাকে এইটাতে কি করে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, মেন্টালের এম ইকাল টু হচ্ছে মেডিটেট। মেডিটেট অর্থাৎ আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, যখন যে কোনো কাজ করতে যাচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা নিয়ে নিই এবং করতে শুরু করি। আমি বলবো যে কোনো কাজ করার আগে আপনি মেডিটেট করুন। প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে এটা মেডিটেট করা অর্থাৎ মেডিটেশন করা আমাদের জীবনে খুব দরকার। সেই কাজটা সম্পর্কে ভাবা, সেই কাজটাকে ভিজুয়ালাইজেশন করা, সেই কাজটাকে কল্পনা করা অবশ্যই দরকার। আর নিজের মনকে শান্তি রাখার জন্য মেডিটেট করা তো অবশ্যই দরকার। মেডিটেট করুন। এম ইকাল টু এম ফর মেডিটেট, ইকাল টু এক্সারসাইজ। দেখুন, আপনাকে প্রতিদিন আপনি যে অমরই হন না কেন, আপনাকে প্রতিদিন যত কাজ থাকুক না কেন, বাহানা এক্সকিউজ দেবেন না। কারণ আমাদের তিনটা হাত, একটা হচ্ছে বাঁ হাত, একটা ডান হাত, আর একটা হচ্ছে অজুহাত। এক্সকিউজ দেবেন না। এক্সকিউজ যারা দিয়েছে, বাহানা যারা দিয়েছে, তারা জীবনে কিচ্ছু করতে পারে। সিম্পল, এক্সকিউজ দেবেন না। কাল কখনো জীবনে আসবে না, কাল নয়, ডু ইট নাও। আমি তো বলি ডু ইট নাও, আজই করুন, আজই করুন। তো ফর হচ্ছে এক্সারসাইজ। আপনি যে অমরই হন না কেন, যে বয়সী হন না কেন, ছোট বড় আমার থেকে যাই হন না কেন, এক্সারসাইজ করুন। প্রত্যেক দিন 20 মিনিট 25 মিনিট একটা টাইম বার করুন, টাইম বার করে এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে কি হবে, নিজের বডির মধ্যে তো হারকাত হবেই। আর একটা এক্সারসাইজ হচ্ছে আমাদের যে মেন্টাল এক্সারসাইজ করা দরকার। কারণ মেন্টাল এক্সারসাইজ জন্য আপনি মেডিটেট করছেন। নিজেকে বোঝা, নিজেকে চেনা সব থেকে আগে দরকার। আপনি সমাজকে চেনার আগে, মানুষকে চেনার আগে, আগে নিজেকে চেনুন। নিজের সঙ্গে নিজের আইডেন্টিফাই করা, নিজের সঙ্গে নিজের পরিচয় করুন। হ্যাঁ, এটা খুব দরকার। এক্সারসাইজ করুন। এক্সারসাইজ যদি করেন তাহলে দুটো এক্সারসাইজ হবে, আপনার বডির এক্সারসাইজ হবে আর একটা মেন্টাল এক্সারসাইজ হবে। হ্যাঁ, আর এন এন ইকাল টু হচ্ছে নো। আমরা না আমাদের জীবনে কখনো কখনো, আমি আমার ব্যক্তিগত যা লাইফে দেখেছি যে এতটাই আমি কাউকে না বলতে পারতাম না, যে যা বলতো সেটাই করে ফেলতাম। হ্যাঁ, আর লাস্টে ভোগান্তি আমাকেই ভুগতে হতো। আর অনেক ভুগেছিও আমি এমন। কিন্তু যখন থেকে আমি এই মেন্টালের ফর্মুলা আবিষ্কার করলাম, যখন থেকে আমি জানতে পারলাম ইয়েস, ইট ইজ দ্য সিক্রেট অফ রাজ, এটাই হচ্ছে মানে মানুষ মহান হয়, মানুষ হাসে খেলে, মানুষ কত সবসময় হাসি মুখ থাকে। আজ থেকে 3 বছর আগে যদি আপনি আমাকে দেখতেন, তো সবসময় বলতো তোর মুখে কোনো হাসি নেই, তোর মুখে কোনো, সবসময় মুখ গুমরা হয়ে থাকিস। আর এখন মানুষ বলে আচ্ছা তুই সবসময় হাসিস কেন, মানে সবসময় তোর মুখে যদি দাঁত না বার করেও হাসিস, তো সবসময় তোর মুখে মিষ্টি হাসি থাকে, সবসময় তোর মুখে স্মাইলিং থাকে কেন? কেন? কারণ এটা কিন্তু আমি ইচ্ছাকৃত করে করি না যে হ্যাঁ ওকে দেখা যাবে আমি হাসি, আমি কতটা খুশি আছি, না। এই সুজয় যখন 3 বছর আগে ছিল, সেই 3 বছর আগে তার জীবনে চাকরি ছিল, তার জীবনে জব ছিল, সব ছিল, কিন্তু সে দুঃখী ছিল, সবসময় দুঃখী আত্মারাম ছিল। কিন্তু সেই সেই সুজয় যখন সে জানলো, যখন সে এই সূত্রগুলো আবিষ্কার করলো, আর যখন সে নিজের লাইফে অ্যাপ্লাই করতে শুরু করলো, আপনি যদি আমাকে রাত 12টার সময় তোলেন না, তখন ঠিক এমনই এনার্জেটিক দেখতে পাবেন আপনি আমাকে। 24 ঘন্টা, 24 ঘন্টা আমাকে এনার্জেটিক দেখতে পাবেন। আপনার ব্লাড প্রেসার, ব্লাড সুগার যাই হোক, বাড়াক, মানে নর্মাল থাকুক, হাই থাকুক, যাই থাকুক না কেন, এক্সকিউজ, আরে ছাড়ুন। সবকিছু তৈরি করেছেন আপনি নিজে এখান থেকে। আপনি সেটা বিশ্বাস করুন আর না করুন। আর আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি অনেক কিছু জানেন, আর যদি বিশ্বাস না করেন তবে আপনাকে জানতে হবে। কারণ আমরা কেউ জানি না যে আমরা কি জানি না, আমরা কেউই জানি না যে আমরা কি জানি না। তাই আগে আমাদের জানতে হবে, জানতে গেলে বুঝতে হবে, আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আমি বারবার বলি আপনাদেরকে। সো নো, এন ইকাল টু নো। নো মানে না, মানে স্রেফ আপনাকে মুখের ওপর না উঠতে হবে। হ্যাঁ, হোয়াট টু সে নো, হোয়েন টু সে নো, কখন আপনি না বলবেন, আর কেন আপনি না বলবেন, কি জন্য আপনি না বলবেন, এটা পরিষ্কার হওয়া দরকার আপনার কাছে। হ্যাঁ, এটা যদি পরিষ্কার হয় তবে কিন্তু নো মানে না, স্টেপ না। এটা আমি আমার কথা বলার পর, এই মেন্টাল কথাটা বিশ্লেষণ করার পর আমি আসবো যে এগুলো কখন কখন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের লাইফে। সো নো মানে না।
তাহলে এম ইকাল টু হচ্ছে মেডিটেট, ই ইকাল টু এক্সারসাইজ, নো ইকাল টু এন ইকাল টু নো, মানে না। আর এম ই এন টি টি ইকাল টু টক, কথা বলা। আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে। ভগবান না আমাদেরকে বাকযন্ত্র দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। এটা একটা অসাধারণ আশীর্বাদ আমাদের কাছে, পরম আশীর্বাদ। আমরা আমাদের মনের কথাকে খুলে বলতে পারি। আমাদেরকে শিখতে হবে কখন আমাদের বলতে হবে আর কখন আমাদের চুপ চুপ থাকতে হবে, সাইলেন্ট থাকতে হবে। কান দিয়েছে কেন? শোনার জন্য। শুনতে হবে, বেশি করে শুনুন। একটা কান দিতে পারতো, দুটো কান কেন দিয়েছে? শোনার জন্য, অনেক বেশি করে শুনুন। মুখ একটা দিয়েছে, কম বলুন। ভালো করে দেখুন, মুখ একটা দিয়েছে কিসের জন্য? কম বলুন। কান দুটো কেন দিয়েছে? বেশি করে শোনার জন্য। চোখ দুটো দিয়েছে ভালো দেখার জন্য, ভালো করে। সো বন্ধুরা, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদেরকে জানতে হবে কখন আমাদের হ্যাঁ বলতে হবে, কখন আমাদের না বলতে হবে। আর এই কালটা হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেশন। আপনাকে কোন জিনিসটা স্বীকার করতে হবে, কিভাবে স্বীকার করতে হবে, এটা আপনাকে শিখতে হবে। আর লাস্ট হচ্ছে এল, এল ইকাল টু লাভ অ্যান্ড লাভ, লাভ অ্যান্ড লাভ, অর্থাৎ ভালোবাসুন এবং হাসতে শিখুন। আপনি যত প্রবলেমই আসুন না কেন, যত প্রবলেমই আসুন না কেন। কাল আমার কাছে একটা ফোন এসেছিল, সরি আজ আমার কাছে একটা ফোন এসেছিল, আর সেই ফোনে আমার একটা আত্মীয়, আমার দাদা, সেটা কাজ করতে করতে রাত 11:30টার সময় তার মোটরসাইকেল খারাপ হয়ে যায়। রাত 11:30টার সময় তার মোটরসাইকেল খারাপ হয়ে যায়। রাত 11:30, চিন্তা করুন। হঠাৎ করে তিনি আমার মিসেসকে ফোন করেন আর বলেন যে রাত 11:30টায়, আমার মিসেসের দাদা ফোন করেন এবং বলেন যে রাত 11:30টায় আমার মোটরসাইকেল খারাপ হয়ে গেছে। তো যেখান থেকে খারাপ হয়ে গেছে তার দূরত্ব 10 থেকে 15 কিলোমিটার, 12 থেকে 14 কিলোমিটার হবে। সে হাসতে হাসতে বলছে আমার মোটরসাইকেল খারাপ হয়ে গেছে। আর ওইখান থেকে সে হেঁটে হেঁটে মোটরসাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে এসছে, রাত 12টা 12:30 এরকম হবে। আর নিয়ে এসে সে আমাদের বাড়িতে এসে সে বলছে হ্যাঁ মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ এক গ্লাস জল দাও। সেই জলটাও সে হেসে হেসে খাচ্ছে, জলটাও সে হেসে হেসে পান করে সে দোসরা আমাদের বাড়ির যে মোটরসাইকেল সেটিকে, বাইকটা নিয়ে সে হাসতে হাসতে চলে গেছে। সো আমার ওয়াইফ তাকে একটা কোশ্চেন করেছিল যে তুই 12-14 কিলোমিটার এইভাবে মোটরসাইকেলটা নিয়ে এলি, মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, তোর মুখে তবু হাসি। তখন সে একটা কথা বলছে যে আমাদের জীবনে অনেক পরিস্থিতি পরিবেশ আসে, যেটাকে আমাকে हंस के करो और रो के करो, करना तो पड़ेगा। सो जब करना ही पड़ेगा तो हंस के करो, हंस के जियो। তো আমাদের জীবনে যে সিচুয়েশনে আসো না কেন সেটাকে একসেপ্ট করুন। কিভাবে একসেপ্ট করবেন? ভালোবেসে একসেপ্ট করুন এবং সেটাকে স্মাইলিং একসেপ্ট করুন। হ্যাঁ, প্রবলেম এসছে, ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেম কিভাবে সলিউশন করবো? ওকে, কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পাচ্ছি না, ইটস ওকে, সময়ের উপর ছেড়ে দিই। সময় সেই প্রবলেমে আপনার আপনি সলিউশন করে দেবে। কিন্তু প্রবলেমের উপর আমি ज्यादा से ज्यादा ফোকাস করবো না, না এই প্রবলেম আমার কি হবে, আমার কি হবে। নো, যদি আপনি প্রবলেমের বেশি ফোকাস করেন তাহলে কিন্তু প্রবলেম আপনাকে ফোকাস করবে এবং আপনাকে গ্রাস করে নেবে। আপনাকে সলিউশনের উপর ফোকাস করতে হবে, সলিউশনের উপর ফোকাস করতে হবে আপনাকে। সো জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ডের নাম যদি আমি আপনাকে বলি, যে সব থেকে আপনার জীবনের বেস্ট ফ্রেন্ড কে, কমেন্ট সেকশনে ব্যক্ত করুন। সব থেকে আপনার জীবনের বেস্ট ফ্রেন্ড কে, কি বলবেন? হ্যাঁ জানি আপনারা লিখছেন, কেউ রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কু, চিঙ্কু, চামেলি, সামেলি, হ্যাঁ না, রীতা, গীতা, টিনা, মিনা, চিনা, যা খুশি লিখছেন হয়তো। কেউ বলছেন শ্যামল, অমিত। হুম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কোশ্চেন, আই হ্যাভ এ গভীর কোশ্চেন, আই হ্যাভ এ ডিপ কোশ্চেন। সেটা হচ্ছে যে দুটো বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে বললাম বা তিনটে বেস্ট ফ্রেন্ডের নাম লিখতে বললাম, বা আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বেস্ট ফ্রেন্ড কে, আপনি তার মধ্যে কখনো নিজেকে ইনক্লুড করেছেন? এই দুটোর মধ্যে আপনি নিজেকে লিখেছেন যে হ্যাঁ তার মধ্যে আমি একজন বেস্ট ফ্রেন্ড, আপনি আপনার বেস্ট ফ্রেন্ড? আপনি যদি নিজের বেস্ট ফ্রেন্ড না হতে পারেন, আপনি অন্যের বেস্ট ফ্রেন্ড কি করে হবেন? আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন তা আপনি অন্যকে কি করে ভালোবাসবেন? হ্যাঁ না? অনেকে বলে যে হ্যাপি হতে গেলে কি করতে হবে। আমি বলি যে শুনুন না, হ্যাপি যদি হতে চান, 1 ঘন্টার জন্য যদি হ্যাপি হতে চান না, তা যান না মাছ ধরতে যান নদীতে, মাছ ধরতে যান, নাহলে ঘুরে উড়ান 1 ঘন্টার জন্য, হ্যাপি হয়ে যাবেন দেখবেন।
আর যদি একদিনের জন্য হ্যাপি হতে চান, তাহলে আপনি ঘুমান, ঘুমান আপনি বিছানায় শুয়ে শুয়ে, হ্যাঁ হ্যাপি হয়ে। আর যদি 1 মাসের জন্য হ্যাপি হতে চান না, তাহলে কোথাও বেড়াতে যান, যান বেড়াতে যান, 15 দিন যেতে 15 দিন আসতে দেবেন, আপনি 1 মাসের জন্য হ্যাপি থাকবেন। যদি আপনি সারা জীবনের জন্য হ্যাপি থাকতে চান, সারা জীবনের জন্য অল টাইম 24 ঘন্টার জন্য হ্যাপি থাকতে চান, কি করতে হবে? সবাই বলে একটা কাজ করতে হবে, আমি বলি দুটো কাজ করতে হবে। সেটা কি? নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ মন প্রাণ সকলই দাও, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে হবে, নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে হবে, মানে মানে নিজেকে সবসময় অপরের মঙ্গলের জন্য বর্তি থাকতে হবে। এই কথাটা শুনে হয়তো আপনার অনেকে হয়তো গলা আটকে গেল, আরে ইয়ার এ কি কথা বলছেন, এ কি কথা বলছেন, আমাদের সুখ শান্তি ডিপেন্ড করছে অন্যের উপর? হ্যাঁ। আচ্ছা আপনি বলুন, গাছ ফল দেয়, আপনি ফল দান করেন, প্রতি বছর কাউকে না কাউকে একটা দুটো ফল দান করেন, গাছে ফল দেওয়াকে কমিয়ে কমিয়ে দেয়? আপনি যে দুধ পান করেন, গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়? আসল রাসটা আমরা জানি না, যে দান করলে না কখনো কমে না, বরঞ্চ বাড়ে। ফল দেওয়া গাছ বন্ধ করে না, বরঞ্চ আরো ফল দেয়। কাউকে দিলে আপনার ধন সম্পদ ঐশ্বর্য খুশি সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এগুলো কখনো কমে না, বাড়ে। এই জন্য যখন আমি ছুটিতে যাই, ছুটিতে বাড়ি থাকি 10 দিন 15 দিনের জন্য, আপনারা হয়তো অনেকে জানেন যে অবগত আমি কি করি, আমার জবটা কি, আমার পেশাটা কি, তারপরেও আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিই। সো এটাও একটা সমাজ সেবা, এটাও একটা সেবা বলে আমি মনে করি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলতেন যে বিদ্যা দান করা কখনো কমে না, কিন্তু বাড়ে। এটাও একটা অনেক বড় সেবা। তাই আমি যতটা পারি আমার পেশা দিক থেকে সেবা করি। আমি বলতে চাইছি আমার পেশাটা কি, সিক্রেট রাখছি, সো সরি, আই এম সো সরি। সো সরি, আমি গর্ব করে বলতে পারি, বাট আমি বলতে চাই না। হ্যাঁ। সো আমি যেটা বলতে চাইছি যে অন্য কাউকে দিলে কখনো আপনার কমবে না। আর এটাই একমাত্র প্রধান এবং সিক্রেট, যে অন্যকে দিন খুশি থাকার জন্য। এমন নয়, এমন করুন হাতটা, এমন নয়, এমন মানে নেওয়া হয় কারোর কাছ থেকে, কারোর কাছ থেকে গ্রহণ করা হয়, একসেপ্ট করা হয়। আপনি হাতটাকে এইভাবে দিন, এইভাবে দেওয়া মানে কি, কাউকে দান করা। আমরা আজ থেকে চেষ্টা করুন, কখনো হাতটা এমন ভাবে নয়, হাতটাকে এইভাবে দেওয়া, এইভাবে দেওয়া। দেখুন, শুধু মনোভাবটা তৈরি করুন, চলে আসবে। আপনারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখেন, ফেসবুকের ভিডিও দেখেন, দেখেন আমি কিন্তু মানুষকে যতটা সাধ্য আছে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আমি গরিব ভাই, আমি গরিব মানুষ, তাই গরিবের বন্ধু, আমি গরিবের মানুষকে ভালোবাসি। বা আমি মহৎ নয়, মহৎ হতে চাইও না, মহান নয়, কিন্তু আমি মানুষের দুঃখ কষ্ট, মানে আমার দুঃখ কষ্টগুলো মনে করি। আমি আপনাদের এই কথাগুলো বলে আমি আপনি এটা প্রমাণ করতে চাইছি না যে আমি দেখো আমার মন কতটা মহৎ, কতটা বড়, এগুলো না। আর আমি ভিডিও এই জন্য বানাই না যে আপনাদের দেখানোর জন্য, আমি ভিডিও এই জন্য বানাই, কখনো কোনো বস্তিতে পৌঁছে যায়, তাদের গরিবী অবস্থা দেখে আমার চোখে জল চলে আসে। আর আমি বিভিন্ন রকম জায়গা থেকে নতুন জামা কাপড় কালেক্ট না করতে পারলেও কারোর ভালো ভালো কাপড়, ভালো ভালো জিনিসপত্র কালেক্ট করে এর বাড়ি গিয়ে যেখান থেকে হোক নিয়ে এসে আমি সেখানে গিয়ে পৌঁছে দিয়ে তাদের হাতে তুলে দিই। আর তারাই সেটা সানন্দে গ্রহণ করে, সানন্দে গ্রহণ করে। কখনো আমার সাধ্য মতো আমি তাদের খাবারের ব্যবস্থা করে দিই, পথ শিশুদের, রাস্তায় ভিখারি মানুষদের। কখনো স্কুলের ছাত্রদের গাছ বিতরণ করি, কখনো কোনো জায়গায় স্কুলে পৌঁছে গিয়ে তাদেরকে বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে দিয়ে মোটিভেট করে রাখার চেষ্টা করি এবং তাদেরকে গাছ বিতরণ করি। কখনো পাগল পন আসে আর জলপাইগুড়িতে একটু কলকাতা সাইকেলিং করে চলে আসি, সেখানে মানুষের সমাজের বার্তা দিতে দিতে যে পরিবেশ রক্ষা করো, পরিবেশকে বাঁচাও, বৃদ্ধাশ্রমের সংখ্যা কমাও, মানুষের পাশে থাকো, দেশকে ভালোবাসো, তার আগে নিজের বাবা মাকে ভালোবাসো, এই সমস্ত বিভিন্ন বার্তা আমার মধ্যে দিতে থাকি। এই জন্য অনেকে আমার পরিচিতর কাছে, আমার আত্মীয় স্বজন পরিজনের কাছে আমি পাগল বলেও
উপাধি পেয়েছি। আর আমি পাগলই থাকতে চাই তাদের কাছে। কেন জানেন? কারণ হচ্ছে যে আমি জানি যে পাগল মানুষরাই, চায়ের দোকানে খবরের কাগজ মানুষেরা কিন্তু এই দুনিয়া বদলাতে পারেনি। আমি দুনিয়া বদলাতে চাইও না, আমি শুধু নিজেকে বদলাতে চাই। আমার যাতে ভালো লাগে, যেখানে ভালো লাগে, যেটা করতে ভালো লাগে সেটা করি, ব্যাস, দ্যাটস এনাফ। আমি ওই গরিব মানুষদের মধ্যে গিয়ে আমি চিকেন মটন খেয়ে আনন্দ না পাই না, কিন্তু গরিব মানুষদের দুটো ডাল ভাত খাই আনন্দ পাই। তো আমার সেখানে সুখ আছে, সেখানে লুকিয়ে আছে সুখ আমার। তো আমি কেন সেই সুখটা পাবো না? সেখানে সেটা আমি করবো। আমি বাড়িতে মটন খেয়ে মটন চিবাতে চিবাতে আমার আনন্দ আসে না। আমি সেই মটনের পয়সায় দুটো গরিব মানুষকে ডাল ভাত খাওয়াতে, রাস্তার ভিখারি মানুষদের যাদের খাদ্যের অভাব, অন্নের অভাব, বস্ত্রের অভাব, সেই পয়সায় সেই কাজটা করতে, দুটো গাছ বসিয়ে প্রকৃতির সমাজের বুকে বসাতে, এটা আমার খুশি লাগে, এটা আমার ভালো লাগে। আর সেটাতে আমি খুশি পাই। কখনো কখনো ছোট ছোট বাচ্চাদের স্কুলে বই খাতা কিনে দিয়ে, কখনো তাদের পায়ে জুতো নেই জুতো কিনে দিয়ে, এটা কিনে দিয়ে আমি আমার ছোটবেলাকে উপলব্ধি করতে পারি, যে ছোটবেলাতে আমি যে কষ্টগুলো অনুভব করেছি, পেয়েছি, সেই কষ্টগুলো আমার চোখের সামনে কোনো মানুষকে আমি দেখতে চাই না। যতটা সাধ্য আছে, যতটা আমার ক্ষমতা আছে, আমি সেটা করার চেষ্টা করি। তাই এমন নয় বন্ধুরা যে আমি আপনাকে ডায়লগ দিচ্ছি অথচ আমি নিজে কিছু করি না। আমি সেটাই আপনাকে বলি যেটা আমি করি, আর যেটা আমি করে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, ইট ইজ এ বিগ মিরাক্কেল রেজাল্ট। এটা করলে কত আনন্দ না এর মধ্যে থাকে, কত আশীর্বাদ জানা এদের মধ্যে থাকে। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সেটা আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আর না জানি কত শত শত মানুষের আশীর্বাদ আর ভালোবাসায়। হ্যাঁ, এটা ঠিক যে অনেক ভিডিও আমি অন ক্যামেরায় আমি করতে পারি না, কারণ আমি মনে করি না যে সব ভিডিও আমাকে অন ক্যামেরায় করতে হবে। যতটুকু সামর্থ্য আমি করি, আর সেই ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। দ্যাটস মিন এটা বার্তা দিতে চাই, এই মেসেজটা দিতে চাই যে আপনাদের মধ্যেও এমন শক্তি আছে, এমন ইচ্ছা শক্তি আছে, যে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের মেন্টালি হেলথকে স্ট্রং করে আপনারা অনেক কিছু করতে পারেন নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। এমন নয় যে আমি বেকার, বেরোজগার। ভগবান আমাকে যথেষ্ট একটা সুন্দর একটা কাজ দিয়েছে, যে কাজটার সঙ্গে আমি গর্ব করি, যে এমন একটা কাজের সঙ্গে যুক্ত যে আমি আমি গর্বিত, আমি গর্বিত। সেটা একটা সেবা, দেশের সেবা, সমাজের সেবা, মানুষের সেবা। তার সাথে সাথে যখনই আমি সময় পাই, তখনই চলে আসি আপনাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে, আপনাদের সঙ্গে এমন কিছু মূল্যবান কথা শেয়ার করতে। তার জন্য যদি আমি পাগল উপাধি পাই, ইটস ওকে, আই অ্যাকসেপ্ট ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, দেখুন, আমি সদা সদা সর্বদাই আপনাদের বলি যে আমাদেরকে সর্বদাই লক্ষ্য করতে হবে বা দেখতে হবে যে যদি তুমি নিজেকে মোটিভেট করতে চাও, আমরা অনেকে বলি না, নেক্সট কোশ্চেনে আসছি যে আমি অনেক সময় আমরা, স্যার আমি তো আপনাদেরকে, আপনি আমাদেরকে অনেক মোটিভেট করেন, অনেক কথা বলেন, কিন্তু আমরা মোটিভেট কেন হতে পারি না, মোটিভেট কেন থাকতে পারি না? আজকে ভাবি, কালকে কেন ভুলে যাই? দেখুন, যদি আপনি নিজেকে মোটিভেট করতে চান, তবে আপনাকে যেটা করতে হবে প্রথম, সেটা হচ্ছে প্রথম নিজেকে সেলফ ডিসিপ্লিন রাখতে হবে। আপনি নিজে ভাবুন যে আপনি কতটা সেলফ ডিসিপ্লিন। নিজে ভাবুন, আপনি নিজেই তো রুটিন তৈরি করেছেন না, নিজেই স্বপ্নের রুটিন তৈরি করেছেন, নিজেই দৈনন্দিন চর্চার রুটিন তৈরি করছেন। আপনি এই টাইমে উঠবেন ভোরবেলা, এই টাইমে মর্নিং ওয়াক করবেন, এই টাইমে এক্সারসাইজ করবেন, এই টাইমে বই পড়বেন, এই টাইমে অফিস যাবেন, এই টাইমে কাজ করবেন বাড়ির, এই টাইমে রান্না করবেন, নিজেই করেছেন। কিন্তু দেখুন, এই টাইমে ঠাকুর পুজো করবেন, সেগুলো আপনি কেন আপনি করতে পারছেন না কেন? তার কারণ হচ্ছে, আমি আগেই বললাম, পাস্ট মেমোরি, যে না না এগুলো হচ্ছে না, এগুলো হবে না, ও ফেলিয়ার হয়েছে, আমিও ফেলিয়ার হবো, ফালতু করে কি লাভ? হ্যাঁ না? যেমন আপনি বই পড়তে বসছেন, বই পড়তে বসে হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার মোবাইলটা আছে, না মোবাইলটা আর দেখবো না, মোবাইলটা উল্টে রাখলেন, আর উল্টে আপনি বই পড়তে শুরু করলেন। হঠাৎ করে আপনার মনে পড়ে গেল, আরে ইয়ার রিঙ্কু টিঙ্কু চিঙ্কু পিঙ্কি কি বলেছিল যেন আমাকে, আরে কি লিখে পাঠিয়েছে দেখি, টং করে মেসেজ বাজালো দেখি তো। ওই যে আপনি নিতে যাচ্ছেন আর আপনি নিলেন, আপনি নিজের ব্যারিকেডটা ভেঙে ফেললেন। আপনি মেন্টাল যে সূত্রটা আমি আপনাকে বললাম, তার মধ্যে আপনি আওতায় এলেন না। আর যদি তার মধ্যে আওতায় আসতে চান, তাহলে আপনাকে মেন্টাল এই সূত্রটা আপনার দেওয়ালের মাঝখানে টাঙিয়ে রাখতে হবে, আর তার এই উদ্দেশ্যে নিয়ে আপনাকে চলতে হবে। মেন্টাল মেডিটেট, মেডিটেট অ্যান্ড এক্সারসাইজ। নো মানে না, অর্থাৎ এখানেও একটা পড়ছি মানে আমি পড়ছি মানে পড়বো,
পড়ছি মানে পড়বো, রিঙ্কু টিঙ্কু চিঙ্কু পিঙ্কু যেই আমাকে ফোন করুক না কেন, আই ডোন্ট কেয়ার। পড়ছি মানে আমি এখন পড়বো, 1000 বার কল করো, যদি ইমার্জেন্সি হোক মেসেজ ডালো, ওকে, পড়ছি মানে পড়বো। কারণ আপনি যখনই ফোনটা ধরতে যাবেন তখন 1 ঘন্টা বাতচিত হবে, আপনার 1 ঘন্টা টাইম খেয়ে নিল। টাইম কিলার কাউকে হতে দেবেন না। সবসময় মনে রাখবেন আপনার জীবনের সময় কাউরের হাত যেন আসে না যে আপনার জীবনের সময় কেড়ে নেবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ। সো বন্ধুরা, নিজেকে সেলফ ডিসিপ্লিন তৈরি করতে হবে আমাদেরকে। কখনো দেখি যে না, এই সিরিজটা দেখে নি, এই সিরিয়ালটা দেখে নি, এই সিরিয়ালের পর আবার একটা সিরিয়াল ঢুকে যাবে, আর আপনি সময়ের পর সময় আপনি অতি চলে যাবেন। দেখেন না, আমরা যখন রিল দেখতে বসি, হ্যাঁ, দুটো রিল দেখে নি, দুটো রিল করতে করতে কত রিল স্ক্রোল করি, আধা ঘন্টা 1 ঘন্টা কখন হয়ে যায় আমরা জানতেই পারি না, আর আমরা তার মধ্যে ঢুকে যাই। মোবাইল যেন আমাদেরকে কখনো না চালায়, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সে যে করি হোক, মোবাইল যেন কখনো আমাদের না চালায়। এক সময় মোবাইল আমাকে চালাতো, এমন আমি সাধু মহাপুরুষ নই। এত মোবাইলের প্রতি ন্যাক, এত মোবাইলের প্রতি এ হয়ে গেছিল, কিছু না থাকলেই মোবাইল। আর এখন আমি মোবাইল চালাই, কিন্তু সবসময় আমি কাজ করি। আমার কাজ ইউটিউবে ভিডিও ডালি, নাহলে ইনস্টাগ্রামে মেসেজ ডালি, নাহলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করেছি, হ্যাঁ, সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যারা অংশগ্রহণ করেননি তারা অবশ্যই আমাকে লিঙ্ক করুন, হাই লিখে পাঠান বা আমাকে নক করুন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে বলে দেবো কিভাবে অংশগ্রহণ করতে। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারবেন এবং প্রতিদিন দৈনন্দিন যে কৃতজ্ঞতা প্র্যাকটিস, যার ফলে আপনাদের জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারবেন, সেই আওতায় ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, নো চার্জ, নো চার্জ, সম্পূর্ণ ফ্রিতে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন। আর এই সেমিনার যখন যদি আমি পেড সেমিনার করি 2000-3000 টাকা দিয়ে এক একজন মানুষের কাছ থেকে 1 মাসের চার্জ নিই, সো এখানে সম্পূর্ণ ফ্রিতে, দ্যাট ইজ নট। সো বন্ধুরা, আর সেই টাকা নিয়ে আমি বলি নিজের স্বার্থে খরচা করি না। আমি যে বিভিন্ন রকম সেমিনার করি বা কাউকে লাইভ কোচ করি, তারা কোনো চার্জ নেই, আমার প্রথমত কোনো চার্জ নেই। যদি তার জীবনে সে সফল পায়, সেই প্রবলেম থেকে বার হয়ে আসে বা তার উপকার হয়, সে খুশি হয়ে যেটুকু দেয়, সেইখান থেকে সেই টাকা আমি সম্পূর্ণ গরিব মানুষের নরনারায়ণ সেবায় লাগাই, পশু পাখির সেবায়, নরনারায়ণ সেবায়, প্রকৃতির সেবায়, গাছ, এগুলো। আর এটাই আমার উদ্দেশ্য, আর একটা জিন্দেগি ভর এই উদ্দেশ্যটাই আমার থাকবে। কারণ আমি জানি আমার বেঁচে থাকার জন্য এই একটি শার্ট, একটি জামা, একটি কাপড় আর একটা রুটি, ব্যাস এনাফ, এনাফ। কারণ আমি আমি সবসময় নিজেকে 3টে প্রশ্ন করি, হু অ্যাম আই, আমি কে, কেন আমি পৃথিবীতে এসেছি, আর হোয়াট ইজ মাই ডিউটি, আমার কর্তব্য কি। এই 3টে কোশ্চেনের মধ্যে আমি এইগুলোই খুঁজে পাই। ভাই আমি ভগবানের দাস, হু অ্যাম আই, আমি ভগবানের দাস। ঈশ্বর, আল্লাহ, উপরওয়ালা যদি কেউ থাকে তার আমি দাস, তার আমি দাস। তিনি যা বলবেন, কেন আমি পৃথিবীতে এসেছি, অর্থাৎ তিনি যা বলবেন আমি সেটা করব। আমি নৌকা, তিনি হালি, আমি যন্ত্র, তিনি যান্ত্রিক, তিনি তিনি যেমন চালান আমি তেমনি চলি, যেভাবে চালাবেন আমি সেইভাবে চলবো, এটা আমি মনে করি। কেন আমি পৃথিবীতে এসেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেন ঈশ্বর। মানুষকে ভালোবাসাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, এটা আমি মনে করি। দুঃখী গরিব মানুষদের যদি সেবা করতে পারি, তাহলে আমি একসময়, হ্যাঁ, হতে পারে আপনার মনে হতে পারে যে আমার সেবা করার সামর্থ্য নেই। আরে কে বলছে আপনাকে সেবা করতে? আপনি যদি সেবা করেন অলরেডি। আপনার বাড়িতে কোনো ভিখারি যদি আসে, তাকে মিষ্টি ভাবে কথা বলুন, 1 গ্লাস জল দিন, বসতে দিন, তা জিজ্ঞাসা করুন। আপনি যদি এই কটা ভাত খান না, তার কিন্তু তাকে জিজ্ঞাসা করুন, অফার করুন, দুটো খেয়ে যান না, দুটো ভাত। দেখুন সেই মানুষটা কত আশীর্বাদ দেয়। সেটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ, সেটাই ভগবানের আশীর্বাদ। আশীর্বাদ কখনো টাকা দিয়ে কিনা যায় না, কখনো কিনা যায় না টাকা দিয়ে। সো আপনারা ভাবছেন যে কি করে শুরু করব, স্টার্ট বিফোর ইউ স্টার্ট, আমি সর্বদাই বলি, আর ফিনিশ বিফোর ইউ ফিনিশ। শুরু করার আগেই শুরু করুন। আপনি তো অনেকদিন আগেই শুরু করেছেন, অনেকদিন আগেই কোনো না কোনো ভিখারিকে পয়সা দেন, কোনো না কোনো ভিখারিকে কিছু না কিছু দান করেন আপনি, ব্যাস, ইউ আর গ্রেট, ইউ আর সাচ এ অ্যামাজিং পার্সন, ইউ আর এ রক, ইউ আর এ অ্যামাজিং, ইউ আর এ গ্রেট পার্সন, আই স্যালুট ইউ, আই রেসপেক্ট ইউ। সো বন্ধুরা, আপনি তো ভালোই। সেইখান থেকে সর্বদা এই মেন্টালি হেলথকে আমাদের স্ট্রং করতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের মেডিটেট করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, নো বলতে হবে, কখন আমরা নো বলবো, নো মানে না, কোন কাজটা আমরা করবো না মানে করবোই না। টক, কখন আমরা কথা বলতে হবে, কিভাবে কথা বলবো, কখন কথা বলতে হবে সেটা আমাদের শিখতে হবে। এক্সেপ্টেশনটা আমাদের রাখতে হবে। লাভ অ্যান্ড লাভ, অর্থাৎ ভালোবাসতে হবে এবং হাসতে হবে।
এই এই কথাগুলো যদি আপনি মেনে চলেন যে লাইফে, আপনার মেন্টালি হেলথ আপনি স্ট্রং হবে, আপনি স্ট্রং হবে। এখানে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শেয়ার করছি, ছোট্ট গল্প, জানি না কতক্ষণ লাইফটা হলো। একটা ছোট্ট গল্পটা আমাদের সামনে শেয়ার করছি। একটা জঙ্গলে একটা গর্ভধারিণী হরিণ ছিল। গর্ভধারিণী একটা হরিণ ছিল, একটা মা। সে বাচ্চা প্রসব করবে, আজকালের মধ্যে বাচ্চা প্রসব করবে। সে নিজেও জানে যে আজকে হয়তো আমার বাচ্চা প্রসব হবে। সে হঠাৎ করে চড়তে 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 বেড়াতে বেড়াতে সে হঠাৎ করে এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে গিয়ে দেখছে যে হঠাৎ করে ভাবছে, সে খুঁজছে জায়গা কোথায় বাচ্চা প্রসব করা যায়। সেই জায়গা খুঁজতে খুঁজতে সে এমন একটা জায়গায় চলে গেছে যে সামনে একটা বিরাট জঙ্গল, আর সেই জঙ্গলে দাবানল লেগে গেছে, অর্থাৎ জঙ্গলে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে। সে সেই ভেবে দেখছে এবার তো আমার বিপদ। সে যখনই সে পেছন ঘুরছে, পেছন ঘুরে যেতে আছে, তখন দেখছে সে এখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে, একটা বাঘ তাকে খাবে বলে। যখন সে বাঁ দিকে যেতে চাইছে, তখন সেখানে দেখছে যে একটা শিকারী, সে বন্দুক তাক করে আছে সে হরিণের দিকে। আর যখন সে ডান দিকে যেতে চাইছে, তখন দেখছে একটা বিরাট নদী স্রোত বইছে সেই নদী দিয়ে। কি করে যাবে, কোথায় যাবে সে? আমাদের লাইফে যদি এমন সিচুয়েশন আসে, বাঁ দিকে ডান দিকে সামনে পিছনে সব জায়গায় বিপদ, কোথায় যাব? তবে তাদের জন্য এই গল্পটা, যারা ভাবছে যে এখান থেকে উদ্ধার কি করে পাবো। আপনি তো বলছেন যে স্টার্ট বিফোর ইউ স্টার্ট, ফিনিশ বিফোর ইউ ফিনিশ, তা হোয়াট ইজ দ্য সলিউশন? এই গল্পটা শুনুন, আপনাদের সলিউশন আপনি আসবে। তো সব বন্ধুরা, সেই মানুষটি ভাবছে, সেই হরিণটি ভাবছে যে আমার এখন উপায়, আমি তো মরবই, কিচ্ছু করার নেই, চারদিকে আমার শত্রু। আগুনে, ওদিকে গেলে আগুনে ঝাঁপ দেবো, ওদিকে গেলে নদী, ওদিকে মরবো। সামনে গেলে, বাঁয়ে গেলে বাঘ, ডাইনে গেলে শিকারী দাঁড়িয়ে আছে খুব বন্দুক নিয়ে। তখন সে 1 মিনিটের জন্য, কিছু নিমেষের জন্য, কিছু সেকেন্ডের জন্য সে চোখ বন্ধ করে উপরওয়ালা শরণাগত হলো। হে উপরওয়ালা, তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, তুমি আমার এই পেটে যে আমার বাচ্চা, সেটা তোমারই দান, তোমারই সৃষ্টি। আমার জীবনে আমি পরোয়া করি না, কিন্তু আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমি নিজের জন্য বাঁচতে চাই না, এই বাচ্চার কোনো তো দোষ নেই, আমার হয়তো দোষ হয়েছে। আমি যদি বাঘের মুখে যাই, তাহলে বাঘ তার খিদা নিবারণ করতে পারবে, কিন্তু আমার বাচ্চা পৃথিবীতে বার হওয়ার আগে পৃথিবীর আলো দেখতে পাবে না, এর তো কোনো দোষ নেই। তুমি একে বাঁচাও, এটা আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি। হে উপরওয়ালা, হে ইউনিভার্স, হে মহাবিশ্ব, হে ঈশ্বর, হে ভগবান, হে আল্লাহ, হে গড, হে যিশু, জয় আপ চায়, তাকে স্মরণ করছেন। আর যখনই তিনি স্মরণ করার সঙ্গে সঙ্গে চোখ খুলেছেন, তিনি দেখলেন যে জঙ্গলে আগুন চলছিল, সেই আগুনের একটি ফুলকি উড়ে এসে হঠাৎ করে সেই শিকারের চোখে পড়লো। শিকারের চোখে পড়ার সঙ্গে সঙ্গে শিকারি তো তাক করেছিল যে বন্ধুকে গুলি করবে বলে, পড়ার সঙ্গে সঙ্গে তার টিকার দেবে গেল। কিন্তু নিশানা অন্যদিকে হয়ে গেল, আর সেই নিশানা গিয়ে সিধা সেই বাঘের গায়ে লাগলো, আর বাঘটা মারা গেল। বাঘটা মারা গেল, আর সঙ্গে সঙ্গে সে কিছু চোখ খুলে দেখতে পেল যে জঙ্গলের দাবানল আগুনও সমাপ্ত হয়ে গেছে। সো বন্ধুরা, যখন আমাদের জীবনে এমন পরিস্থিতি, এমন সমস্যা তৈরি হবে, তখন আমরা যদি উপরওয়ালার শরণাগত হতে পারি, ইউনিভার্সকে বিশ্বাস করতে পারি, ইউনিভার্সকে আমরা ট্রাস্ট করতে পারি, ইউনিভার্স সম্পর্কে জানতে পারি, তার সূত্র, তার রুল, তার রেগুলেশন যদি জেনে সেই মতো যদি কাজ করতে পারি, তার শরণাগত যদি হতে পারি, তবে সবকিছু নিমেষের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনার লাইফে যা কিছু বিগড়ে আছে, যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সবকিছু আপনি গুছিয়ে নিতে পারবেন। আপনার মেন্টালি হেলথে যে ডায়রিয়ার কথা বলছিলাম, যে লুজ মোশনের কথা বলছিলাম, সেই লুজ মোশন আর হবে না। মেন্টালি হেলথ স্ট্রং হয়ে যাবে। সেই ডায়রিয়া, সেই ভমিটিং আর কখনো কোনোদিন হবে না। আপনার মেন্টালের মধ্যে স্ট্রং হয়ে যাবে। আপনার হেলথের মতো আপনার মেন্টাল হেলথও স্ট্রং হয়ে যাবে। তাই আমাদের হেলথ যেমন স্ট্রং হওয়া দরকার, আমাদের মেন্টাল হেলথকেও স্ট্রং করা দরকার। আমাদের ফোকাসটা সবসময় স্পটলাইটের মতো হওয়া চাই। ফ্ল্যাট লাইট আর একটা স্পটলাইট। আপনারা ফ্ল্যাট লাইট জানেন, ফ্ল্যাট লাইট মানে অনেক জায়গায় চারদিকে আলো যেমন ছড়িয়ে আছে, আর স্পটলাইট মানে একটা জায়গায় ফোকাস। আমাদের আমাদের ফোকাসটা, আমাদের চিন্তা ভাবনাটা, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের কি বলবো ওটাকে, কি বলে ইংলিশে, কনসেন্ট্রেশন না কি বলে, হ্যাঁ ঠিক, সো সরি। সো সেটা সেটাও যেন আমাদের স্পটলাইটের মতো হওয়া দরকার বন্ধুরা, স্পটলাইটের মতো হওয়া দরকার।
এইবার বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের যেটা বারবার বলে এলাম, যে ভয় থেকে কিভাবে বেরোবো, ভয় থেকে আমরা কিভাবে বার হবো, যে আমাদের যে পাস্ট অভিজ্ঞতা, সেই পাস্ট অভিজ্ঞতা থেকে আমরা যে আমরা অনেকে ভাবছি যে না, আমি একটা বিজনেস খুলবো, আমি একটা দোকান খুলবো, আমি একটা বইয়ের দোকান খুলবো, আমি একটা বিউটি পার্লার খুলবো, আমি একটা নিজের ঘরে যারা গৃহবধূ যে আমার বন্ধুরা আছে তারা অনেকে ভাবছে যে আমি একটা ক্লাউড কিচেন খুলবো, বা আমি আহ, একটা ঘরে অ্যামাজন বা সরি মানে যে সমস্ত খাবার ডেলিভারি করে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে রেজিস্ট্রেশন করে আমি ঘর থেকে একটা কিচেন বানাবো বা রেস্টুরেন্ট খুলবো। কিন্তু খোলার আগেই আমরা আগে ভেবে নিই কি, পাস্ট যদি ফেলিয়ার হয়, অমুক তো ফেলিয়ার হয়েছিল, অমুক তো বইয়ের দোকান খুলেছিল, অমুক তো রেস্টুরেন্ট খুলেছিল, অমুক তো বিউটি পার্লার খুলেছিল, অমুক তো এটা খুলেছিল ওটা খুলেছিল, বাট ফেলিয়ার হয়েছে। আমি যদি ফেলিয়ার হই, আর সেই ফেলিয়ার, সেই ব্যর্থতা আমাদেরকে সেটা শুরু করতে দেয় না। আর সেই জন্য আমি বলছি, স্টার্ট বিফোর ইউ স্টার্ট। শুরু করার আগেই শুরু করে দিন। ফিনিশ বিফোর ইউ ফিনিশ। ফিনিশ করার আগেই আপনি ফিনিশ করুন। দেখুন কিভাবে। আপনার যদি এমন ভয় আপনাকে তাড়া করে ফেরে যে কাজটা আপনি করতে চাইছেন অথচ করতে পারছেন না, তাহলে সেই কাজের একটা লম্বা তালিকা লিখুন যে কি কি প্রবলেম আপনার লাইফে আছে, কি কি সমস্যা আপনার লাইফে আছে, 1 2 3 4 5 করে। ওকে, লিখে 1 নম্বর প্রবলেম, 2 নম্বর প্রবলেম, 3 নম্বর প্রবলেম, যে কি কারণে মনে হচ্ছে আপনার এগুলো সমস্যা হতে পারে, যে আপনি যেটা করতে চাইছেন জীবনে, যেটাই করতে চাইছেন না কেন সেটা করতে পারবেন না কেন, কেন কিসের কিসের প্রবলেম সেটা লিখুন। দেখুন আপনাকে লিখতে হবে ভাই, না লিখলে ভাই, দিদি, দিদি ভাই, যেই যেই হন না কেন, দাদা, আপনাকে লিখতে হবে। সিম্পল ভাষা। আমি এখানে একজন কোচ হিসাবে গাইড করছি আপনাকে, আমি কোচ হিসাবে গাইড করবো আপনাকে। পিঠে বাহবা দিয়ে থাবড়া দিয়ে বলবো না, না 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 ঠিক আছে করতে হবে না। দেখুন, যদি নিজের লাইফকে চেঞ্জ करते চান, तकलीफ तो होगा, तकलीफ तो होगा भाई, तकलीफ बिना कुछ नहीं होगा। इस जगह में मैं अगर आया मैं, इसमें बहुत तकलीफ सहन करना पड़ा, बहुत तकलीफ, অনেক সমস্যা, অনেক মানুষের কথা আমাকে শুনতে হয়েছে। তারপরে আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে আছি। সে কিছু রেজাল্ট পাক আর না পাক, অনেক মানুষ বলে তুই ইউটিউব থেকে কত কামাচ্ছিস, তুই ফেসবুক থেকে কত কামাচ্ছিস, একটা স্মাইল দি। আমি জানি যে আমার অনেক যা কামাচ্ছি সেটা মানির থেকে অনেক বেশি, কারণ সেইটা কামানোটা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের পেয়ার, আপনাদের আশীর্বাদ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। আমি হতে পারি এদের মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ, হতে পারি আমি আপনাদের লাইফকে গাইড করছি, কিন্তু আমার থেকেও আপনারা বেশি মোটিভেশনাল স্পিকার, আপনারা অনেক মোটিভেট। আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটি শেয়ার, আপনাদের এই যে আপনারা সময় নিয়ে নিজেদের সময়কে অপচয় করে আপনারা আমার ভিডিও দেখছেন, তার জন্য তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেককে এইভাবে আমাকে মোটিভেট করার জন্য। আর এই যে আমার যে শক্তি, আমার যে এনার্জি, সেটা কোথা থেকে আসে? আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের পেয়ার, সেখান থেকে আমি খুঁজে পাই। তাই তো আমি রাত 8টার সময়, 9টার সময় শত কাজ করেও রাত 2টোর সময়তেও আমি ভিডিও বানাই, 4টের সময়তেও ভিডিও বানাই, 5টার সময়তেও ভোর 5টার সময়তেও ভিডিও বানাই আপনাদের জন্য। আমি কখনো দেখতে চাই না যে আমার ফেসবুকে ফ্যান কত, ফলোয়ার কত, ফলোয়ার কত, কি আমি দেখি না। যদি দুজন ফলোয়ার হয় না, দুজনের মধ্যে দুজনই আমার আমার কাছে ইম্পর্টেন্ট, দুজনই আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ সে আমার পরিবারের সদস্য। তাদের জন্য কিছু না কিছু তো দেবো, কিছু না কিছু তো দেবো। আমি সমালোচনা করতে চাইছি না কারোর, কে কি ভিডিও বানায় আমি সেদিকে যেতেই চাইছি না, তার ইচ্ছা মতো, তার ব্যক্তি স্বাধীনতা মানুষের মধ্যে আছে, সে কি ভিডিও বানায় জানি। আর আমি জানি এটাও যে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমার ভিডিওতে 2 4 5টা 10টা 15টা 20টা 100টা 200টা ভিউ। আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। আমি কোনো সমালোচনাই করতে চাই না তাদের সম্পর্কে, আমাকে ফলো করো, আমি কেন তোমাদের মোটিভেট করছি, তোমাদের আই ডোন্ট, আমি কম্পেয়ার করতে চাই না। যদি ভালো লাগে ভিডিও দেখবেন, যদি ভালো না লাগে থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যদি চলে যেতে ইচ্ছা করেন, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যতক্ষণ আছেন থ্যাংক ইউ সো মাচ, একদম দিল থেকে আপনাদের পেয়ার, ভালোবাসা, মহব্বত, সাপোর্ট, সবকিছু ততক্ষণ আপনাদের জন্য আমি লড়ে যাব। আমি আপনাদের কিছু না কিছু ভ্যালু ক্রিয়েট করে যাব। আপনাদের আইডিতে যদি 10 জনকে আপনি ফলো করে থাকেন, তার মধ্যে যদি আমি আমি একজন হতে পারি, তাহলে জানবো যে আপনার কাছে আমার মূল্য আছে কিছুটা হলেও, কারণ আমি আপনার জীবনকে ভ্যালু করতে পারি কিছুটা, আপনার লাইফকে গাইড করতে পারি। সো বন্ধুরা, আমি এটাই আপনাকে বলবো যে সেই প্রবলেম গুলো লিখুন 1 2 3 4 5 6 করে, লাস্টে একটা দাগ টানুন। দাগ টেনে অপোজিট সাইডে আপনি ভাবুন, আপনার প্রবলেম এক সাইডে আর আপনার সাকসেস এক সাইডে। আপনি ভাবুন এই প্রবলেম থেকে যদি আমি সলিউশন পেতে পারি তাহলে আমার কি হতে পারে লাইফে।
সাকসেস, সফল। আজকে মানুষ আমাকে এত জুতো জুতো মারছে, আজকে মানুষ আমাকে উল্টো পাল্টা বলছে, পিঠ পিছে এত কিছু বলছে, তা আমি যদি এটা করতে পারি তাহলে কি হতে পারে? তারা একদিন আপনাকে ফুলের মালা পরাবে, আজকে জুতোর মালা পরাছে, কালকে ফুলের মালা পরাবে, আজকে আপনাকে আঙুল তুলছে, কালকে হাততালি দেবে, এটাই করবে না? সেগুলো লিখুন। এইবার আপনি যখন লিখবেন তখন আপনি বুঝতে পারবেন আপনাকে কেন করতে হবে এগুলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ। তো 3টে ভি সর্বদাই মনে রাখবেন। একটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ করতে হবে আপনাকে, কল্পনা করতে হবে আপনি কেন করবেন জীবনে, যে কাজটা করতে চাইছেন কেন করবেন, ভিজুয়ালাইজ করুন। ভার্বালাইজ করুন, মানে লোকে 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 মানে আপনি লোককে মানে বলুন যে আপনি এই কাজটা করতে চাইছেন, ভার্বালাইজ করুন, অর্থাৎ আমি এটা করতে চাইছি, এটা করছি, এটা করছি, এটা করছি, লোকে বলুন। বলুন আপনি, কারণ যখন বলবেন না তখন আর পিছপা হয়ে ফিরে আসতে পারবেন না। আমি একজন ওয়েস্ট বেঙ্গলের মোটিভেশনাল স্পিকার ঘোষণা করার আগে আমি নিজেকে ঘোষণা করে দিয়েছি, আই এম এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ। আমি জানি না আমি আমার এলাকাতে একজন মোটিভেশনাল স্পিকার কিনা, আমি আদৌ জানি না আমি আপনাদেরকে অনুপ্রেরণা করতে পারি কিনা, আপনাদেরকে মোটিভেট করতে পারি কিনা। যদি মোটিভেট করতে পারি, যদি একটু ভ্যালু ক্রিয়েট করতে পারি আপনাদের লাইফে, প্লিজ কমেন্ট করুন যে হ্যাঁ, তা আমি খুব খুশি মিলবে আমার। সো আমি জানি না আমি আপনাদেরকে ভ্যালু ক্রিয়েট করতে পারি কিনা, কিন্তু এটা জেনে খুব খুশি লাগে বন্ধুরা যে আমি একজন মোটিভেশনাল, ওয়েস্ট বেঙ্গলের মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, এটাকে আমি সবসময় ভিজুয়ালাইজ করি। ইয়াস, আমি 10,000 মানুষের সামনে আমার স্পিচ রাখছি, আমি আসছি আপনাদের সামনে সেমিনার করার জন্য। তাই ভার্বালাইজ করুন, বলুন লোককে হ্যাঁ আমি এটা, আমি এটা, আমি এটা, আমি এটা, আমি এটা হতে চাই। লোকে যা বলুক বলুক, আর সেটা ভিটালাইজ করুন, অর্থাৎ অনুভব করুন। হ্যাঁ, ইয়েস, আই এম এ মোটিভেশনাল স্পিকার, আই এম এ পাবলিক স্পিকার, ইয়েস আই এম এ বিজনেসম্যান, ইয়েস আই এম এ পুলিশ অফিসার, ইয়েস আই এম এ, আপনি যেটা হতে চান, অ্যাজ ইউ উইশ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আপনি যা কিছু হতে চান সেটা অনুভব করুন, কল্পনা করুন, বলুন, মানুষকে ছড়িয়ে দিন। যদি কমেন্টমেন্ট করে দেন না লোককে, তাহলে সেখান থেকে ফিরে আসতে দেখবেন অটো, না না আমি অমুককে বলেছি আমাকে করতেই হবে, পেছন থেকে কেউ যেন একটা আপনাকে ঠেলা দেবে। বহুত কাজ আছে বন্ধুরা। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা আমাদের লাইফে কিন্তু অনেকটা আগে নিয়ে যেতে পারি। লাইফটা আর বড় করছি না, আবার এক সময় আপনাদের এই সাবজেক্টের উপরে আমি আপনাদেরকে বলবো যেটুকু নেক্সট বেঁচে আছে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কতটা আছে আমি জানি না, কিন্তু আমার ধৈর্য শক্তি এখনো আছে, 2-3 ঘন্টা আমি কথা বলতে পারবো এখনো, নো প্রবলেম। সো বন্ধুরা, চলুন আজকে এইভাবেই ছোট ছোট আমরা লাইফে আসি, এইভাবেই এসে আমরা আমাদের লাইফকে ভ্যালু ক্রিয়েট করতে পারি। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, যদি আপনি এখন আমাকে ফলো না করে থাকেন, হাত জোরে বলছি, করজোরে বলছি, ফলো করুন, কারণ আমি একদম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও বানাই আপনাদের লাইফকে চেঞ্জ করার জন্য, আপনাদের লাইফে ভ্যালু ক্রিয়েট করার জন্য, আপনার স্বপ্নকে বাস্তবিত করার জন্য। ভিডিও ভিজিট করুন, দেখুন, আমার চ্যানেলে যান। যদি আপনি এটি ইউটিউব থেকে দেখে থাকেন বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর অবশ্যই শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার করে অন্যকে জানতে শিখতে সাহায্য করুন, কারণ বিদ্যা বা জ্ঞান কখনো শেয়ার করলে, বাঁটলে কখনো কমে না। তাই যদি আপনি একটা শেয়ার করেন, তার মানে আপনিও বিদ্যা, আমার একটা অংশীদার, আপনিও বিদ্যা দিচ্ছেন কাউকে, জ্ঞান কিছু জানতে সাহায্য করছেন, আপনার বিদ্যাও কমবে না, বরঞ্চ বাড়বে। এবং আপনি যাকে শেয়ার করছেন সেই মানুষটিও আপনার সঙ্গে, আপনার সম্পর্কে ভালো কিছু মন্তব্য পোষণ করবে, যে না এই মানুষটি আচ্ছা এমন ধরনের, সেই জন্য এমন এমন ভিডিও শেয়ার করে আমাকে। আই হোপ যে আপনি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট, পেয়ার, ভালোবাসা দেওয়ার জন্য তহে দিল সে শুক্রিয়া, 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 ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। এইভাবেই পিয়ার, মহব্বত, ভালোবাসা দিতে থাকুন, আমি সঙ্গে আছি, সাথে আছি। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট